হাই স্টুডেন্টস, কি অবস্থা পোলাপাইন সবার? নামাজে ব্রেক দিয়ে ক্লাস স্টার্ট করিয়েন প্লিজ। 5টার অনেক আগেই তো আসরের ওয়াক্তটা হয়ে গেছে। সো যেহেতু আমাদের ক্লাসের টাইমটা সীমিত থাকে, আমাদের প্রত্যাশা থাকে যে ওইভাবে অ্যাডজাস্ট করে, যেমন আমি কিন্তু নামাজটা পড়ে তারপর ক্লাসে ঢুকলাম। তারপরেও যদি এমন হয় যে মেজরিটি স্টুডেন্ট নামাজটা হয়তো পড়ে নাই, সেক্ষেত্রে নামাজের মধ্যে ব্রেক দিব। কারণ ওই যে এরপরে কিন্তু আবার মাগরিবের নামাজ, সেজন্য ক্লাসটা আরো আগে শেষ করতে হয়। দুই দিকে একটু চাপাচাপি হয়ে যায়। যাই হোক পোলাপাইন, কি অবস্থা? সবাইকে সালাম দিয়ে বরণ করতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আরে 26 পোলাপাইনের 7 মাস পরে পরীক্ষা, এখন টেনশন করে গেছেন, অনেক দেরি আছে। তবে হ্যাঁ, পড়াশোনা না করলে তখন টেনশন বাড়বে, এখন একটু রেগুলার থাকি, তাহলে আর প্রেশার জমবে না। আর যারা সালাম দিচ্ছ, ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন কাটছে সময়? নামাজে ব্রেক দিব? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 5:30টার দিকে ব্রেক দিই নাকি? ওকে, গুড। আমি কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি। এবং আজকে আমরা যে টপিকটা শিখব, বহু পরিচিত একটা টপিক, তাই না? প্রিপোজিশন। এটা তো খুবই কমন জিনিস ভাই, এটা পড়ানো কি আছে? আসলে পড়ানো তেমন কিছু নাই, কিন্তু এটা এমন একটা টপিক যেটা সবসময় পরীক্ষায় আসে। এটা শুধু তোমার স্কুলে কলেজে আসবে সেটা না, এটা কিন্তু তোমার ভার্সিটি অ্যাডমিশন টেস্ট বলো, তারপর ধরো তুমি যখন বিসিএস পরীক্ষা দিবা কিংবা ব্যাংকের এক্সাম দিবা, সেখানেও আসে। মানে কিছু কিছু টপিক যেটা সবসময় আসার মতো, দিস ইজ ওয়ান অফ দ্যাম। So that's why we have to be very careful with our preparation today. কেমন? আমরা তাহলে এখন কি করব? পড়াটা শুরু করতে যাচ্ছি। আর ঠিক আছে, 5:30 আমি নামাজে ব্রেক দিব 10 মিনিটের জন্য। আর সবাইকে সাউন্ড ক্লিয়ার শুনতে পাচ্ছি? যদি পারি একটু কমেন্ট করি। কোন মাসে পরীক্ষা হবে, কি হবে, জল্পনা কল্পনা না করে আমরা যে কাজটা করব, আমরা আমাদের পড়া চালিয়ে যেতে থাকবো। কেমন? পরীক্ষা যখনই হোক, অন্তত অদূর ভবিষ্যতে তো না, বেশ দেরিতে হবে। সুতরাং আমাদের টেনশনে কিচ্ছু নাই। আমরা শুধু একটা কাজ করব, শিক্ষক সাথে তুমি যে পড়াশোনাটা করছো, পড়াটা জমিয়ে রেখো না। আজকের ক্লাসে দেখবা যে অনেকগুলো শব্দ থাকে, ধরো টু, এই প্রিপোজিশনটা কোন কোন শব্দের পরে বসে। এখন এটা কিন্তু আমার তোমাকে বোঝানো কিছু নাই, মুখস্থ করার বিষয়, তাই না? সো আমি একটা লিস্ট তোমাকে দিব যে এই এই শব্দগুলো পরে টু বসে। এন্ড তুমি যদি ক্লাসের পরে সেটা না পড়ো, তাহলে কিন্তু কি হবে? পড়াটা তোমার হজম হলো না, মুখস্থ হলো না, তখন তুমি পরীক্ষার হলে কনফিউজড হয়ে যাবে। এই জন্য যখনকার পড়া তখন যদি পড়ে ফেলি, তাহলে প্রেশারটা জমে না। এই কাজটা আমরা একটু করব, কেমন? ঠিক আছে, So আমরা তাহলে শুরু করি। এই যে কমেন্টে কিসের এক্সাম, কবে এক্সাম, এইসব ভাবাভাবের কিছু নাই। কিছু পোলাপাইন তোমাদের বোর্ড এক্সাম নিয়ে কথা বলছিল, ওইটা পরে চিন্তা করা যাবে। এখন আমরা আমাদের পড়াশোনা শুরু করি। প্রিপোজিশনে সবচেয়ে সহজ এবং সবচেয়ে কনফিউজিং একটা ব্যাপার কি জানো? এই যে এখন তোমরা যারা হয়তো স্কুলে ছিলে শিখতে, অনেকে এটা দেখেছো। এটাই হচ্ছে ব্যাপার যে অনেকগুলো পড়া কিন্তু আগে যে ক্লাস করেছো তার সাথে মিলবে, কারণ নিয়মগুলো তো একই। আমরা আমাদের এক্সারসাইজ গুলো চেঞ্জ করেছি এবং কিছু নতুন নিয়ম অ্যাড করেছি। সেটা কিসের জন্য? তোমাদের এইচএসসি তে বোর্ডে যে প্রশ্নগুলো আসে। সো স্টার্টিং উইথ দ্যাট, এখন আমরা কি করব, একটু কমেন্ট সেকশনে ঘ্যাচাং করে দিব। যেহেতু প্রায় 600 স্টুডেন্ট, সবার কত রকম প্রশ্ন, এটা দেখতে গেলে ক্লাস হবে না। শুরুতে আমরা কি মাথায় রাখবো? এই টেবিলটা সারা জীবন যেন না ভুলি। খুবই সিম্পল জিনিস। শুরুতে আছে অ্যাট, তার মানে কি? সবচেয়ে ছোট সার্কেল, সবচেয়ে ছোট সময়টাকে বোঝায়। অ্যাট বলতে বোঝায় দিনের কোনো একটা অংশ। মন দিয়ে শুনছি কথাগুলো? আচ্ছা, দিনের অংশ কিরকম হতে পারে? দ্য ক্লাস স্টার্টেড অ্যাট 5 PM। ক্লাসটা শুরু হলো 5টায়। তাহলে ঘড়ির কাঁটার সময় দিনের একটা অংশ না? এই যে স্টার্টেড অ্যাট 5 PM, পেয়ে গেলাম। আবার ধরো আমরা বলতে পারি তুমি দুপুরে ভাত খেয়েছিলে, ইউ হ্যাড ইউর লাঞ্চ অ্যাট নুন। দুপুরবেলা খেয়েছিলে, দুপুরবেলা কিন্তু দিনের একটা অংশ। তাহলে খেয়াল করে দেখো, এই যে নুন বললাম, নাইট বললাম, এগুলো দিনের অংশ। আবার ঘড়ির কাটার সময় বললাম 5টা বাজে, 6টা বাজে, সেটাও দিনের অংশ। এইসব ক্ষেত্রে অ্যাড হয়। ব্যতিক্রম কোথায় বলতে পারি? 3টে জায়গায় আমরা ব্যতিক্রম দেখতে পারি। সেটা কোথায়? খেয়াল করে দেখো, যখন নুন বলছি বা নাইট বলছি, তখন কোনো আর্টিকেল যুক্ত হচ্ছে না। কিন্তু যখন আমরা মর্নিং, ইভিনিং, আফটারনুন বলছি, তখন আমরা একটু খেয়াল করে দেখব
সবগুলোর আগে দি আর্টিকেলটা যুক্ত হয়, এবং যেহেতু এই যে একটা ব্যতিক্রম, দি আর্টিকেল যুক্ত হলো, সুতরাং এর সাথে নিয়মটাও ব্যতিক্রম। এই তিনটে শব্দের ক্ষেত্রে দিনের অংশ হওয়া সত্ত্বেও এর আগে অ্যাট বসবে না, বসবে ইন। অর্থাৎ এই তিনটা ক্ষেত্রে কি হবে? ইন দ্য মর্নিং, ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন। কিভাবে মনে রাখবো? এই তিনটা সময়ের আগে দি আর্টিকেলটা বসে। নাইটের আগে বসে না, নুনের আগে বসে না, সেগুলোতে যথারীতি নিয়ম, শুধু এগুলোর ক্ষেত্রে চেঞ্জ হবে। তাহলে বুঝতে পারলাম জিনিসটা, এই যে মন দিয়ে কিন্তু শুনতে হবে, না হলে কি হবে, আমরা যখনকার পড়া তখন হজম করতে না পারলে পরে দেখবা যে প্রেশার বাড়তে থাকবে। শুধু এখন একটু মনোযোগ দিয়ে শুনি। তাহলে অ্যাট হলো দিনের একটা অংশ। আচ্ছা, অন বলতে কি বুঝাচ্ছে? লিখে দিয়ে আছে ডেজ অথবা ডেটস। কিরকম? আমরা বলতে পারি যে ওয়ার হ্যাভিং দিস ক্লাস অন ওয়েনসডে, বুধবারে ক্লাসটা হচ্ছে। অথবা বলতে পারি ওয়ার হ্যাভিং দিস ক্লাস অন 3rd or 4th সেপ্টেম্বর। আমি জানি না আছে কয় তারিখ, তাহলে আমরা তারিখ হিসেবে বলতে পারি। আবার এমনি রবিবার সোমবার সেভাবেও বলতে পারি। আবার বলতে পারি যে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি, তাই না? আই এম গোনা মিট মাই লাভ অন ভ্যালেন্টাইন্স ডে। তার মানে ভালোবাসা দিবস, স্বাধীনতা দিবস, এগুলো দিয়ে কিন্তু একটা দিনকেই বোঝাচ্ছে। সুতরাং একটা দিন যখন বুঝায় পুরো দিনটা, তখন হলো অন, আর দিনের একটা অংশ হলে বসে অ্যাট। আচ্ছা, একাধিক দিন হলে কি হবে? সপ্তাহ, মাস, বছর, শতাব্দী, মিলেনিয়াম, হাজার বছর, সেক্ষেত্রে হবে ইন, তাই না? লিখেও দেওয়া আছে উইকস, মান্থস, ইয়ার, সেঞ্চুরি, ডেকেড, সিজনস। অর্থাৎ একাধিক দিন হলে তখন ইন বসে। এইটা যদি আমরা একটু খেয়াল রাখি, তাহলে প্রিপোজিশন অনেকখানি আমাদের কভার হয়ে যায়, কারণ এগুলো ঘুরে ফিরে অনেক জায়গায় আসে। তবে হ্যাঁ, এগুলোকে শুধু সময়ের সাথে সম্পর্কিত, অন্যান্য জায়গায় কিন্তু ব্যবহৃত হতে পারে, সেটাও আমরা দেখব। কেমন? অ্যাটের অন্যান্য ব্যবহারগুলো যদি একটু দেখি, অবস্থান বুঝাতে ছোট যদি কোনো জায়গা হয়, সেটার নামের আগে অ্যাট বসে। তুমি চিন্তা করে দেখো, যদি বলি যে বাংলাদেশ, অনেক বড় একটা জায়গা না, পুরো একটা দেশ, তখন কি হবে? অনেক বড় জায়গা হলে ইন হয়, একাধিক দিন লম্বা সময় হলে ইন হয়, আর ছোট্ট একটু সময় হলে দিনের একটা অংশ। ঠিক একইভাবে ছোট্ট একটা জায়গা হতে পারে একটা গ্রাম, হতে পারে একটা রাস্তা, তাই না? ছোটখাটো জায়গা, যে আমি কোথায় আছি, আমি গুলশান। গুলশান একটা শহর, শহরের একটা ছোট্ট অংশ। সো ছোট কোনো জায়গা হলে তখন আমরা অ্যাড বসাই। আবার দেখো, সময় বুঝাতে অ্যাড কখন বসলো? ঘড়ির কাটার সময় বুঝাচ্ছে দিনের একটা অংশ, অবভিয়াসলি অ্যাডই হবে। আরেকটা কি আছে, হার কিংবা গতি বুঝাতে। দ্যাট ইজ ইন্টারেস্টিং, এটা কিন্তু আমরা আগে জানতাম না। আগেরগুলো আমরা বুঝি, এটা কিন্তু বুঝি নাই। সো খেয়াল করে দেখবা যে শুধুমাত্র গতি কিংবা হার না, আরো কিছু ক্ষেত্রে অ্যাড বসে, সেটা আমরা শিখব। কেমন? সো তাহলে আমরা অ্যাটের ব্যবহার দেখলাম। এখন একটা পোল কোয়েশ্চেন আমরা দিব, চলো তো দেখি পারি কিনা। 1 নাম্বার পোল কোয়েশ্চেন, দেখি আমরা মন দিয়ে শুনছি কিনা। এটার মাধ্যমে আমরা কিছু নিয়ম শিখব। কেমন? হি ইজ ওয়েটিং ড্যাশ দি রিসেপশন। রিসেপশন মানে কি? অভ্যর্থনা। বিয়েতে যখন আমরা যাই, তখন কি হয়? সোদের রিসেপশন থাকে, তাই না? যখন মানুষজন, মেহমানরা আসে, তাদেরকে বরণ করতে দাঁড়ানো থাকে। এখন আমরা যদি একটু কমন সেন্সটা খাটাই, রিসেপশন পুরো কমিউনিটি সেন্টারের মধ্যে কি বড় কোনো জায়গা, না ছোট্ট একটা জায়গা? বেশ ছোট একটা জায়গা। আমরা এটাও শিখেছি যে ছোট কোনো জায়গা হলে সাধারণত সেখানে অ্যাট বসে, অনেক বড় জায়গা হলে ইন বসে। সো অ্যাকর্ডিং টু ইউর কমন সেন্স, হোয়াট শুড বি দ্য মোস্ট প্রপার অ্যান্সার? অবশ্যই ছোট জায়গা, এজন্য কি হবে? অ্যাট হবে। দেখি তো কজন পারলাম। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছি আমরা কিন্তু খুব যে ভালো পারছি তা না, তাই না? আমরা কিন্তু এখন অনেক কিছু শেখা বাকি। সো তাহলে কি হবে এখানে? হি ইজ ওয়েটিং অ্যাট দ্য রিসেপশন। এই যে এই জিনিসগুলো কি করতে হবে? আমাদের একটু মুখস্থ রাখতে হবে। কেমন? কারণ এগুলো কিন্তু বুঝানোর তেমন কিছু নাই, একটু পড়ে পড়ে মনে রাখতে হবে।
দেখতে পাচ্ছি আমরা টেম্পারেচার, স্পিড, তারপর কি কি আছে, প্রাইস, রেট, এইসব জিনিসের ক্ষেত্রে আমরা অ্যাড বসাবো। কেমন? এর মধ্যে কিন্তু স্পিড আর রেট এবং টেম্পারেচার এগুলোর মাধ্যমে কি হার, তাপমাত্রা, এগুলো বোঝানো হচ্ছে, গতি, সেটা আমরা জানি। এর বাইরে দেখো স্ট্যান্ড, রিসেপশন, স্টেশন, ছোট ছোট জায়গা, এজন্য অ্যাড হলো। কেমন? বুঝতে পারলাম? আচ্ছা, অ্যাটের আরো যদি একটু নিয়ম দেখি, দেখো দায়িত্ব বুঝাতে এইটা যে খুব একটা ইম্পর্টেন্ট তা না, মানে কিছু কিছু নিয়ম থাকে যে খুব একটা ইম্পর্টেন্ট না। যেমন দূরত্ব বুঝে গুলশান ইজ অ্যাট 50 কিলোমিটার, খুব একটা গুরুত্বপূর্ণ না। তারপর আমরা রাখলাম যে আচ্ছা ঠিক আছে, এগুলো মাঝে মধ্যে কাজে আসতে পারে, তবে আসার সম্ভাবনা নাই বললেই চলে, সেটা না বুঝলে কোনো সমস্যা নাই। এই দুইটা দেখি, বয়স বুঝাতে হি লস্ট হিজ ব্রাদার অ্যাট 10। হ্যাঁ, অ্যাটের বাংলাটা কি? এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বাংলাটা জানা থাকলে অনেকগুলো তুমি কমন সেন্স খাটিয়ে সলভ করতে পারবে। অ্যাটের বাংলা আমরা করতে পারি এ কিংবা তে। ওই যে বিভক্তি পড়ি না আমরা, ওই যে শূন্য, অ, এতে, দ্বারা দিয়ে কর্তৃক, হতে থেকে, র, এর, এই যে জিনিসগুলা সেটা ইংরেজিতে প্রিপোজিশন হিসেবে বসছে। তুমি চিন্তা করো, হি লস্ট হিজ ব্রাদার অ্যাট 10, 10 বছর বয়সে সে তার ভাইকে হারালো। তাহলে বয়স শব্দটার সাথে এ যুক্ত হলো না? এই যে অ্যাট, তাই না? এ অথবা তে এগুলো থাকলে সাধারণত অ্যাট হয়। গুলশান ইজ অ্যাট 50 কিলোমিটার ফ্রম হিয়ার, গুলশান 50 কিলোমিটার দূরত্বে, খেয়াল করে দেখলাম, তাই না? কিংবা 50 কিলোমিটার দূরে, এই যে এ যুক্ত হয়েছে। আচ্ছা, এটাও যদি দেখি দিক বুঝাতে, হি পয়েন্টেড দ্য গান অ্যাট হিম, সে তার দিকে বন্দুকটা তাক করে আছে। তাহলে তুমি শুধু লাইনটা পড়ে যদি বাংলা অনুবাদ করো যে তার দিকে বন্দুক তাক করে আছে, দিক যোগ এ, দিকে। আমরা জানি অ্যাট অর্থ এ অথবা তে, পেরে গেলাম, তাই না? এইবার চলো আমরা একটু দেখি এই যে শব্দগুলা, এগুলো একটু মন দিয়ে দেখতে হবে। কেমন? এই শব্দগুলো বুঝানোর তেমন কোনো উপায় নাই, এগুলো কি করতে হবে? মুখস্থ রাখতে হবে। তবে কমন সেন্স খাটাও। অ্যারাইভ মানে কি? পৌঁছানো। হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, সেই স্টেশনে পৌঁছালো, এই যুক্ত করলাম না? অ্যাস্টনিশড, বিস্মিত হওয়া। আই ফেল অ্যাস্টনিশড অ্যাট দ্য সিন, আমি দৃশ্যটিতে অবাক হলাম। খেয়াল করলা? অ্যানয়েড মানে বিরক্ত হওয়া, আমি তার আচরণে বিরক্ত হলাম, আই ফেল অ্যানয়েড অ্যাট হিম। তাহলে খেয়াল করো সবগুলো শব্দের সাথে কিন্তু এ অথবা তে যুক্ত হচ্ছে। এনভি মানে কি? ঈর্ষা করা, হিংসা করা। আমি তার প্রতি বা তার দিকে হিংসা অনুভব করলাম। তো এই যে এই শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি করব? অ্যাড যুক্ত করব। কেমন? তাহলে আমরা অ্যাড তো দেখলাম, প্রথম পোল কোয়েশ্চেনে পারফরমেন্স খারাপ ছিল, পরেরটা কিন্তু ভালো হতে হবে। আচ্ছা, অ্যাটের পরে আমরা যদি অনটা একটু দেখি, আমরা শুরুতে কি বলেছিলাম? যদি সময়ের কথা চিন্তা করি তাহলে পুরো দিনটাকে একসাথে বুঝালে, হতে পারে তারিখ 5 সেপ্টেম্বর, হতে পারে দিন বুধবার, হতে পারে দিবস স্বাধীনতা দিবস, এগুলোর ক্ষেত্রে অন বসে। কিন্তু প্রিপোজিশন হিসেবে অনের অর্থ কি? অনের অর্থ হলো উপরে, তাই না? সো এইবার আমি একটু কমন সেন্স খাটাই। সাধারণত প্রিপোজিশন বললে কিছু ব্যাপার একটু মাথায় রাখতে হয় আমাদেরকে। এগুলো ক্লাস 10-এ অনেকবার দেখানো হয়েছে, তাই এবার স্লাইডে রাখিনি, মুখে বলি। ধরো এই হচ্ছে একটা টেবিল, আমরা কিন্তু জানি এগুলা নতুন কিছু না, তারপর আবার শিখাচ্ছে। একদম যদি উপরে লেগে থাকে, ধরো যে একটা আপেল যখন উপরে স্পর্শ করে থাকে তখন বলবো অন। কেমন? there is an apple on the table, তাহলে এখানে অন হলো। আচ্ছা, এবার টেবিলের উপরে একটা লাইট ঝোলানো আছে, আলো দিচ্ছে, এবং লাইটটা কিন্তু স্থির, এমনি এমনি দুলছে না, তাহলে কি হবে? অ্যাবভ, অর্থাৎ উপরে একটু দূরত্ব থাকবে, একদম লেগে নাই কিন্তু স্থির আছে, সেই ক্ষেত্রে আমরা বলি অ্যাবভ। আবার চিন্তা করি, উপরে এই আপেলটা দেখে একটা
মাছি চলে আসলো। সো এটা কিন্তু স্থির না, ওড়াউড়ি করছে। তখন কি হবে? টেবিলের উপরে যখন চলমান অবস্থায় থাকবে আমরা বলবো ওভার। কিরকম হতে পারে? আ ক্যাট জাম্পড ওভার দ্য টেবল। বিড়ালটা টেবিলের উপর দিয়ে লাফ দিল, তখন ওভার হয়। তাহলে আমরা তো জানি এই জিনিসটা, আবার একটু ঝালাই করে নিলাম। উপরে বুঝাতে তিনটা শব্দ আছে। যদি একদম সংস্পর্শে থাকে, লেগে থাকে, অন হবে। একটু উপরে দূরত্ব থাকলে, যদি স্থির থাকে অ্যাবভ হবে, আর গতিশীল থাকলে ওভার হবে। ঠিক একইভাবে টেবিলের নিচে যদি চিন্তা করি, ধরো ঠিক টেবিলের নিচে একটা বিড়াল, কেমন? সে কিন্তু একদম টেবিলের সরাসরি নিচে। তখন আমরা বলতে পারি আন্ডার, অথবা ফর্মাল ইংরেজিতে কি বলে বিনিথ। যদিও বিনিথ শব্দটা তুমি খুব একটা ব্যবহার দেখবে না, আগেকার যুগে এটা ব্যবহার করা হতো। আবার কি বলে আন্ডার বিনিথ মিলে আন্ডারনিথ, আন্ডার যোগ বিনিথের নিথ, এগুলোর মানে হচ্ছে নিচে কিন্তু একদম কাছাকাছি। আর টেবিলের থেকে অনেক নিচে যদি থাকে তখন আমরা বলতে পারি বিলো। এই যে উপরে নিচে এই জিনিসটা আমরা একটু শিখলাম। আমরা কি জানলাম? অন মানে হচ্ছে উপরে যখন লেগে থাকে। চলো তাহলে একটু দেখি অন যে নিয়মগুলো আছে। নদীর তীরে বুঝাতে অন বসে, ঢাকা ইজ অন দি বুড়িগঙ্গা। কমন সেন্স খাটাও। নদীটা কি মাটির নিচেই তো থাকে, তাই না? পানিটা আর উপরে থাকে মাটি, মাটির উপরে শহর। সো উপরে আছে এবং লেগে আছে, তাহলে অবশ্যই অন হবে। কমন সেন্স। এই যে সংলগ্ন বুঝাতে, যে লেগে আছে উপরে, বুক ইজ অন দ্য টেবল, সেটাও বুঝলাম। ফ্লোরের সংখ্যা চিন্তা করো, দ্য অফিস ইজ অন দি 4th ফ্লোর। আচ্ছা ফ্লোর মানে কি? মেঝে। মেঝের উপরেই তো অফিসটা থাকে, ঘরটা থাকে, সেটা তো সংলগ্নই থাকে। ওয়ান্স এগেন কমন সেন্স খাটিয়ে কি হলো? সংলগ্ন এবং উপরে অন হবে, তাই না? এবং বার আর তারিখের পূর্বে পুরো দিনটা একসাথে বুঝাচ্ছে। তাহলে তুমি দিন বলো সানডে, তারিখ বলো 5th মে, অথবা দিবস বলো ভ্যালেন্টাইন্স ডে, সবগুলোতেই অন হবে। এই যে 6 নম্বরটা ইন্টারেস্টিং। কেন ইন্টারেস্টিং? আমরা জানি দিনের কোনো অংশ বুঝালে সেই ক্ষেত্রে তার আগে প্রিপোজিশন অ্যাট বসে, অ্যাট নাইট। কিন্তু এখানে অন আ মুনলিট নাইট কেন? কারণ শুধু নাইট এখানে নাই, এখানে নাইটের বর্ণনা দিয়েছে। অর্থাৎ তুমি যদি বলো শুধু নাইট, তখন হবে যে হি কেম ব্যাক হোম অ্যাট নাইট। বাট যদি বর্ণনা দাও যে ভাই সেদিন খুব বৃষ্টি হচ্ছিল, তখন কি হবে? অন হয়ে যাবে অন আ রেইনি নাইট। খেয়াল করে দেখলাম আমার ব্যাচটা, আমরা আগেও কিন্তু শিখেছিলাম তিনটা সময়ের বর্ণনা আছে, মর্নিং, আফটারনুন, ইভিনিং। এই তিনটার আগে আর্টিকেল হিসেবে দি ব্যবহৃত হয়, আর কোনোটাতে কিন্তু ব্যবহৃত হয় না। যেহেতু এই তিনটার আগে দি ব্যবহৃত হয়, একটু ব্যতিক্রমী নিয়ম, এগুলোর আগে অ্যাট না বসে ইন বসে। ইন দি মর্নিং, ইন দি আফটারনুন, ইন দি ইভিনিং, সেটা আমরা শিখেছিলাম। এইবার আরো একটা ব্যতিক্রম নিয়ম দেখলাম, যে সময়ের বর্ণনায় যদি আগে বর্ণনা থাকে তখন সেখানে অ্যাট না হয় অন হবে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো আমরা কিন্তু বললাম মুখে, আমরা শুনলাম, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে এবং ক্লাস শেষ হওয়ার পরে এটা আরেকবার দেখতে হবে, কয়েকবার দেখতে হবে, তখন তোমার মাথার ভিতরে হজম হবে। না হলে কিন্তু হজবরল পাকিয়ে যাবে, যে ভাইয়া এত কিছু শুনলাম মনেও তো নাই কিছু। এইবার দেখে এই যে শব্দগুলা, ওয়ান্স এগেন ব্যাখ্যা করে বুঝানো কিন্তু কোনো সুযোগ নাই। মাগরিবের নামাজ 3 রাকাত, এশার নামাজ 4 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত। কি করতে হবে? জানতে হবে, মুখস্থ করতে হবে, তাই না? ঢাকা বাংলাদেশের রাজধানী, মুখস্থ করতে হয়, ওটা সেরকম। কনগ্রাচুলেট, কমেন্ট, প্রাইড, বেস্টো। বেস্টো মানে কি? আশীর্বাদ দেয়া। এখন তুমি এভাবে মনে রাখতে পারো, এগুলো কিন্তু উপর থেকেই আসে। তোমার সাফল্য দেখে আমরা সবাই অভিনন্দন জানাচ্ছি, থাকে না যে ফেসবুক ভেসে যাচ্ছে যেন উপর থেকে আসতেছে। বেস্টো মানে কি? আশীর্বাদ। আল্লাহ কিংবা ঈশ্বর যখন আমাদেরকে আশীর্বাদ দেন, একটা পজিটিভ কিছু দেন, তাহলে অনেকটা উপর থেকে যেন আসছে, ওই অর্থে মনে রাখতে পারো। বাট দিস ইজ নট গোয়িং টু বি ভেরি অ্যাপ্লিকেবল, সবখানে এই সেন্সটা খাটালে কাজ হবে না। তোমার বেসিক্যালি শব্দগুলো মনে রাখতে হবে, যে ইনসিস্ট অন, ডিপেন্ড অন। কেমন? এখন বলতে পারো ভাই কিভাবে মনে রাখবো, মুখস্থ করলে তো মনে থাকে না। এটা মাথায় রাখবা যে ভাষা কখনো ধরে ধরে অ্যাবডিকেট মানে পদত্যাগ, এটা মানে এইটা
জোর করে মুখস্থ করলে হয় না, ভাষা হলো প্র্যাকটিসের উপরে। এটা আমি হয়তো 100 বার পড়বো, 100 বার ভুলবো, কিন্তু আমি প্র্যাকটিস করতে করতে আমার শিখা হয়ে যাবে। কিভাবে প্র্যাকটিস করতে পারি? ইম্পোজ মানে কোনো কিছু জোর করে চাপিয়ে দেয়া। তোমার বাবা মা তোমার উপরে আছে না, তোমার সিনিয়র, তারা তোমার গার্ডিয়ান চাপিয়ে দিল যে তুই এখানে যেতে পারবি না, এটা করতে পারবি না। তুমি কি করলা? ইম্পোজ। তুমি একটা সার্চ করলা যে মেক সেন্টেন্স, গুগলে সার্চ করলা উইথ ইম্পোজ। দেখবা গুগল সুন্দর করে তোমাকে ইম্পোজ দিয়ে বিভিন্ন বাক্য দেখাবে। তুমি দেখলে আচ্ছা ইম্পোজের সাথে অন যুক্ত হয়, এই যে প্র্যাকটিস হলো তখন শিখা হয়ে গেল। একটু এই চেষ্টাগুলো করতে হবে, কেমন নিজে নিজে একটু উদ্যমটা দিতে হবে, তখন তোমার জন্য শেখাটা সহজ হবে। আচ্ছা তারপরে আগাই। ইন, ইন মানে কি? একাধিক দিন যদি বুঝায়, সপ্তাহ, মাস, বছর, শতাব্দী। আবার বড় জায়গা হলে সেক্ষেত্রেও ইন হয়, যেমন কি বাংলাদেশ বড় জায়গা, তখন আমরা ইন বসাবো। আর ইন এমনিতে মনে কি? আমরা শার্ট ইন করি না, তার মানে কি ভিতরে, তাই না? ইন মানে হচ্ছে ভিতরে। অ্যাট মানে হচ্ছে তে কিংবা এ, অন মানে হচ্ছে উপরে সংলগ্ন, ইন মানে হচ্ছে ভিতরে। চলো তাহলে কি কি নিয়ম আছে আমরা একটু দেখি। কোনো বিষয় বা ভাষায় বুঝালে সেক্ষেত্রে ইন বসে। ইন ইংলিশ, ইন অ্যাকাউন্টিং, ইন অ্যারাবিক, তেমন কঠিন কিছু না। বড় স্থান বুঝাতে আগেই বলেছিলাম, সময়টা যখন একাধিক দিন হয়, একটা বছর তো অনেকগুলো দিন, 365 দিন, সেক্ষেত্রেও ইন হবে। আবার অবস্থা বুঝাতেও ইন বসে। সে কেমন স্বাস্থ্য আছে? সে ভালো একটা স্বাস্থ্যের ভিতরে আছে, সে খারাপ একটা স্বাস্থ্যের ভিতরে আছে। তো সে কিসের মধ্যে? ইন মানে মধ্যেও হতে পারে অথবা ভিতরে। সে কিসের মধ্যে আছে? ভাই সে অনেক পেরেশানির মধ্যে আছে, অনেক টেনশনের মধ্যে আছে। তাহলে কি হবে? ভিতরে, মধ্যে, এসব ক্ষেত্রে ইন বসে। ওয়ান্স अगेन কিভাবে মনে রাখবো? এটা মাথায় রাখবা, যেগুলো সবচেয়ে বেশি প্র্যাকটিস হয়, কাজে আসে, সেই নিয়মগুলো কিন্তু এখানে শেখানো হচ্ছে। সো এরকম অনেক নিয়ম আছে, তোমার এত পড়ার দরকার নাই। এই নিয়মগুলো যেন আমরা ভুল না করি। এখন আমরা মন দিয়ে শুনছি কিনা আরেকবার একটু আমরা দেখি তো। এই যে এখানে এই শব্দগুলা কি করব, ক্লাসে এগুলো পড়ে খুব একটা লাভ নাই, কারণ মুখস্থ করার বিষয়। কেমন? আমি অর্থটা বলতে পারি। এক্সেল মানে দক্ষতা, ইন্ডালজ মানে আসক্ত হওয়া, অ্যাসিস্ট মানে সহায়তা করা, কনসিস্ট মানে কি নিহিত থাকা, কোনো কিছু ভিতরে একটা কিছু আছে বুঝানো। তারপর এনকারেজ মানে উৎসাহিত করা, পারসিস্ট মানে হলো জোর করা। এগুলো আসলে কি করব আমরা? আমরা একটু গুগল করব, বলবো যে মেক সেন্টেন্স উইথ পারসিস্ট, ওরা দেখাবে যে পারসিস্টেড ইন হিজ স্টাডি, সেটা পড়াশোনায় জোর দিয়েছে, চালিয়ে গেছে। এভাবেই আমরা শিখবো, কারণ আমাদের প্র্যাকটিস হবে। সো প্র্যাকটিস করতে হবে। কেমন? শুধু ধরে ধরে এখানে দেখলে কখনোই মনে থাকবে না। আচ্ছা ক্লাসটা মন দিয়ে করছি কিনা দেখি তো আরেকটা পোল কোয়েশ্চেনে। উই কেম হিয়ার, কি হবে এখানে? সবাই ধুমধাম করে আমরা উত্তরটা দিই। কেমন? আশা করি পারবো। তবে আমার মনে হচ্ছে অনেকে ভুলও করতে পারি, ভুল করার ভালো চান্স আছে। আচ্ছা কমন সেন্স খাটাও। পা শরীরে কোথায় অবস্থিত? পা হচ্ছে শরীরের নিচে অবস্থিত, ঠিক কিনা? তার উপরে আমাদের পুরো শরীরটা থাকে। তাহলে আমরা কি শিখলাম? উপরে যদি থাকে তখন অন হয়, ঠিক কিনা? সংলগ্ন। তাহলে পায়ের সাথে তো অনই হওয়া উচিত। উই কেম হিয়ার অন ফুট, পায়ে হেঁটে আসা বোঝালে অন বসে। দেখি তো কয়জন পারলাম। দেখি কয়জন পারলাম এটা। সাব্বাস, এই যে এখন আমরা পারতেছি, রাইট, ভেরি গুড নাম্বার। তাহলে কি এই যে মন দিয়ে দিয়ে দেখতেছি, দেখি তো প্রথম দর্শনের নামটা পড়ি। রাব্বি, তারপর হাবিব, আনামুল, নাহিন, সাবিত, তারপর ইসলাম, তাহসিন, সাজিদ, দীপা এন্ড মুহসিনা। গ্রেট জব গাইস। আমরা কিন্তু আরো পোল, আরো এক্সারসাইজ সলভ করব। সামনে কিন্তু এক্সারসাইজ আসছে।
তার আগে কি করতে হবে? এই যে খুব বিরক্তিকর একটা জিনিস, টু মানে কি? কোনো কিছুর দিকে। তবে টু এবং টুয়ার্ডস দুইটার ভিতরে একটা পার্থক্য আছে। টুয়ার্ডস মানেও হলো দিকে। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? তুমি যখন বলছো আই এম গোয়িং টু স্কুল, তার মানে স্কুলেই যাচ্ছি, অন্য কোথাও না। মানে সরাসরি যেখানে যাবা সেটা বোঝাতে হলে টু বসে। আর যদি বলো আই এম গোয়িং টুয়ার্ডস স্কুল, স্কুলের দিকে যাচ্ছি, কিন্তু স্কুলে নাও যেতে পারে। আমি হয়তো স্কুলের পাশ দিয়ে অন্যখানে গেলাম, পাশে একটা সিনেমা হলে গেলাম, এখানে খেলতে গেলাম, ওখানে পুকুরে গোসল করলাম। টুয়ার্ডস মানে হলো দিকে, কিন্তু সরাসরি ওখানে না। আর টু মানে কি? সরাসরি যেখানে বলছো সেইখানেই যাওয়া, সেই দিকেই যাওয়া। এই যে বিরক্তিকর জিনিসটা, যে এতগুলো শব্দ এগুলোর সাথে টু বসে। ওয়ান্স এগেইন কি করতে হবে? আমাদের প্র্যাকটিস করে মনে রাখতে হবে। যেমন ধরো, ইনজুরিয়াস মানে কি? ক্ষতিকর। কোথায় আমরা এটা দেখি? স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। কমন সেন্স বা ইনজুরিয়াস ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটাই মনে হয় না? কিন্তু এই যে ভাষা যেহেতু সব কিন্তু 2+2=4 হবে না, কিছু ব্যতিক্রম থাকবে। সে ইনজুরিয়াসের সাথে টু হয়, হ্যাঁ, তারপর অন্যান্য যে শব্দগুলো আছে সবগুলোর ক্ষেত্রে। অর্থগুলো যদি বলি, ইনক্লাইন মানে কি? প্রবৃত্তি, কোনো কিছু করতে একটা সম্ভাবনা বেশি থাকা, যে ভাই হি ইজ ইনক্লাইন টু গ্যাম্বলিং, সে জুয়া খেলার প্রবৃত্তিটা বেশি, ওটা খেলার সম্ভাবনা, রিস্কটা তার মধ্যে বেশি। বেনিফিশিয়াল, উপকারী। অ্যাকর্ডিং টু মানে কি? অনুসারে, অনুযায়ী। অ্যাকাস্টম মানে কি? অভ্যস্ত হওয়া। এটা হচ্ছে অনেক কি? অ্যাডজেসেন্ট, সংলগ্ন। অ্যাডজেসেন্ট টু মানে কাছাকাছি, তাই না? এখন কি করবো আমরা? কি ধরে 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 সবগুলো শব্দ অর্থ বলবো? না, কারণ এটা ভোকাবুলারি শেখার ক্লাস না, এটা প্রিপোজিশন শেখার ক্লাস। তাহলে কি করব? এই যে বললাম, আমরা কিন্তু সবগুলো শব্দের অর্থ জানি না। আমরা যে কাজটা করতে পারি, আবারও কিন্তু গুগলের কাছে যেতে পারি। ইংলিশ টু বাংলা ডিকশনারি অনেকে ব্যবহার করে, ভালো। সব ক্ষেত্রে প্রপার শব্দের অর্থটা ওখানে পাওয়া যায় না ঠিক মতো। তাহলে কি করব? আমরা করতে পারি মিনিং ইন বাংলা অথবা বেঙ্গলি যেটাই লিখো, এইটুকু তুমি কপি করলা। ধরো আমি যদি রিদমিক কিবোর্ড ইউজ করি, জাস্ট সি, এটা হার্ড প্রেস করলে লেখাটা কপি হয়, ভি হার্ড প্রেস করলে পেস্ট হয়। আমি কি করি বলতো? আমি জাস্ট এইটুকু লিখে কি করি? কাট করে ফেলি এক্স টিপে, তারপর আমি পেস্ট করলাম ভি, তারপর শব্দটা দিলাম মিনিং ইন বাংলা yield, সুন্দর মতো দেখে ফেললাম। আবার যখন এটা দেখা শেষ, এইটুকু কেটে দেই, মিনিং ইন বাংলা থাকলো, তারপর লেগে হস্টা। তাহলে আমার কিন্তু বারবার টাইপ করতে হচ্ছে না, আমি জাস্ট কপি পেস্ট চালাচ্ছি, আর হলো কি? শব্দগুলো একটা একটা করে দেখছি। এইটাই হচ্ছে ব্যাপার। তোমরা যারা বলছো যে ভাইয়া এত মাস পরে পরীক্ষা, এই সেই, সেটা কোনো বিষয় না, পরীক্ষা অনেক দেরি আছে। কিন্তু এই যে পরিশ্রমটা প্রতিদিন একটু একটু করা, এটা যদি না করো, পরীক্ষার আগে খেয়াল হইলো ভাইয়া এগুলো তো আমার কিছুই মনে নাই, তখন তুমি একটু বিপদের মধ্যে পড়ে যাবা। আমরা কি করব? পড়াটা জমিয়ে রাখবো না, এই জিনিসগুলো নিজে একটু ঘেটে 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 দেখবো। আমরা তো লিস্ট দিয়েই দিলাম যে আচ্ছা এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রায় আসে। এখন তোমার দায়িত্ব যে পড়াটা একটু হজম করা। যেখানে বুঝানো আমরা কিন্তু বুঝাচ্ছি, বাট এগুলো মনে রাখে, হ্যাঁ, বুঝানো তেমন কিছু নাই। আমরা একটু নিজের উদ্যোগে প্র্যাকটিসটা করব। শুধু ভোকাবুলারিও প্র্যাকটিস করব, এই যে অর্থগুলা, সাথে আবার প্রিপোজিশন যে বসে সেটা একটু প্র্যাকটিস করব, তাহলে আমার শেখাটা সহজ হবে। আচ্ছা, এরপরে নামাজে বিরতির আগে লাস্ট একটা ফোল কোয়েশ্চেন দেখি, আশা করি পারবো, কারণ এটা আগেও আমরা করেছিলাম অনেকবার। দেখি তো পারি কিনা। আমার মনে হয় সবাই পারবো। এই পোল কোয়েশ্চেনটা করে তারপর আমরা নামাজে বিরতি দিচ্ছি, কেমন? আচ্ছা, ডিসকাস মানে হলো কোনো একটা বিষয়ে আলোচনা করা, কেমন? তাহলে খেয়াল করে দেখি, ডিসকাস শব্দটা হচ্ছে একটা ভার্ব। এর মানে হলো আলোচনা করা। আর যখন বলবো ডিসকাশন, এটা একটা নাউন,
তার মানে কি শুধু আলোচনা। এখানে যদি বলি লেটস ডিসকাস ড্যাশ দ্য ম্যাটার, আচ্ছা যদি কোনো প্রিপোজিশন না দেই তাহলে অর্থটা কি হয়? চলো এই বিষয়টা নিয়ে আলোচনা করি। আমাদেরকে আর কোনো প্রিপোজিশন দরকার আছে? এই বিষয়টার সম্পর্কে, এই বিষয়টার বিষয়ে, এই বিষয়টার উপরে দরকার নাই কিন্তু। এই বিষয়টাতে আলোচনা করি, আমার কিন্তু হয়ে গেল অর্থ। তাহলে কি হবে? কমন সেন্স উইল ডিসকাস অন দ্য ম্যাটার, অ্যাবাউট দ্য ম্যাটার। বাস্তবে কি কোনোটাই হবে না, নো প্রিপোজিশন। আর যদি বলতে ডিসকাশন, শুধু আলোচনা, তখন এই যে করা শব্দটা মিস গেল, সেই জন্য আমরা অনটা অ্যাড করব। তাহলে মনে থাকবে শুধু ডিসকাস হলে নো প্রিপোজিশন, ডিসকাশন থাকলে তখন অন যুক্ত করব। দেখি তো কয়জন পারলাম। এই যে একটু অর্ধেক হয়ে গেছে কিন্তু, তাই না? কারণ এই যে একটু ইউনিক, কঠিন ছিল। দেখি তো প্রথম দর্শনের নাম। শুরুতে দেখতে পাচ্ছি সাবিত, তারপর শামিম, তারপর অথুই, সায়েম, লামিয়া, রনি, জয়, ফারিহা, তানভীর এন্ড মাহিয়া। ফ্যান্টাস্টিক জব গাইস। আমরা এখন কি করব? আমরা তাহলে 5:40 পর্যন্ত আসরের নামাজের বিরতি, কেমন? হারিয়ে যাব না কিন্তু। দেখি কয়জন আছে এই মুহূর্তে। 800 পোলা পাইন, প্লিজ হারিয়ে যাও না কেউ, সুন্দর মতো চলে আইসো। ঠিক আছে, ওকে।
পোলাপাইন কি অবস্থা? দেখতে পাচ্ছি 850 ছিল, এখন 600, 200 কিন্তু মিসিং। আশা করি তারাও তাড়াতাড়ি জয়েন করে ফেলবে। আর এই যে কমেন্ট লাস্টে দেখে মিশাইল বলছে যে লিডার বোর্ড কই, এগুলো কাইন্ডলি গ্রুপে পোস্ট করো, কারণ ক্লাসে তো আসলে এখানে দাঁড়িয়ে আমি বলতে পারবো না যে কোন কাজটা কি হচ্ছে না হচ্ছে। তো এটা তোমাদের যে গ্রুপ ওখানে পোস্ট করো। আর অনেক সময় তোমরা কমপ্লেন করো যে ভাইয়া গ্রুপে পোস্ট করলে অ্যাপ্রুভ হয় না। অবশ্যই অ্যাপ্রুভ হবে, হয়তো মাঝে মধ্যে একটু দেরি করে ফেলে অনেক বেশি প্রেশার থাকলে, আবার কোনো কারণে যদি মিস হয়ে যায় আবার পোস্ট করবা, মানে অ্যাপ্রুভ হবেই হবে। যদি একটু দেরি হয় সেটাও জানাবা যে দেরি হয়েছে বেশি। ওকে, তাহলে মাহমুদুল বলছে ভাইয়া শুধু কি প্রিপোজিশন পড়াবেন, এক ক্লাসে আর কত শিখতে চাও? দেখি তো মাহমুদুল, আমরা কমেন্ট একটু অন করে দিই। একটা বোর্ডের কোয়েশ্চেন সবাই মিলে সলভ করব, কেমন? সবাই কমেন্ট করব, এবং কিভাবে করব? এ লিখে উত্তরটা লিখবো, বি লিখে উত্তরটা লিখবো, তাহলে বোঝা যাবে যে কোনটার সাথে কোনটা তুমি বুঝিয়েছো। মোটামুটি সবাই তো জয়েন করে ফেলছি, 700 জন হয়ে গেছে প্রায়। প্রথম পোলটা ভুল ছিল উত্তর, সমস্যা নাই, পরেগুলো সবগুলোই ঠিক থাকবে, কেমন? এখন আমরা আগে সলভ করি মাইশা, তারপর আমরা কোন বই কিনবো কি সেগুলো প্রশ্নগুলো শেষে নিব, ঠিক আছে? সামিয়া বলছে সবার আগে আছে অন, তাই না? এই যে অন, আমরা তাহলে আগাতে থাকি, বিতে চলে আসি। দি স্টোর ফ্যাট ড্যাশ দিস হাম্পস। হাম্প মানে হলো কুঁজ, ওদের উটের পিঠে যে উঁচু জায়গাটা থাকে। সো আমরা জানি ভিতরে কিংবা মধ্যে ইংরেজি কি ইন, তাহলে আমরা ইন বলতে পারি অথবা ইনটুও বলতে পারি, ইনটু দিস হাম্পস। চর্বি জমিয়ে রাখে, দ্য ফ্যাট গিভস দেম এনার্জি, এই চর্বিগুলো তাদেরকে শক্তি যোগায়। বিকজ ক্যামেলস ডু নট স্টোর ওয়াটার, যেহেতু তাদের শরীরে পানি জমাতে পারে না, ফ্যাট হেল্পস প্রডিউস ওয়াটার, এই চর্বিগুলো পানি উৎপন্ন করতে সাহায্য করে। ওয়েন ক্যামেলস মুভ ড্যাশ দি ড্রাই ডেজার্ট, এই শুষ্ক মরুভূমিতে যখন উট চলাফেরা করে, তাহলে কি হবে? যেহেতু অনেক বড় জায়গা, মরুভূমি তো অনেক বড় হয়, আমরা ইন বলতে পারি, তাই না? অন কি বলবো? অনেক থেকে ইন বললেই মনে হয় ভালো হয়, যেহেতু অনেক বেশি বড় জায়গা, তাই না? তারপরে ডি নাম্বারে কি আছে? দে ক্যান গো ড্যাশ সেভারাল মান্থস, তার মানে কি অনেক মাসের জন্য। তুমি যখন যেতে থাকো তখন গো অন বলে অথবা গো ফর বলে, দুইটাই এখানে কারেক্ট। বলে না যে ভাই আমরা তাহলে খেলতে নামবো, ইয়া গো অন, এগিয়ে যাও, ঠিক কিনা? আচ্ছা, কেউ কেউ বলছে সি নাম্বারে মুভের পরে অন হলো না কেন? আচ্ছা, মুভ অন কখন বসে? চলাফেরা করার ক্ষেত্রে, নাকি বলে যে ব্রেকআপ হয়েছে কষ্ট পাচ্ছ, ভাই অনেক হয়েছে, লেটস মুভ অন। এখন আর এই বুকের ভিতরে চাপা কষ্ট নিয়ে বসে থাকলে হবে না, সামনে পড়াশোনা পরীক্ষা, মুভ অন করো, মুভ অন করো। তো সাধারণত সেই ক্ষেত্রে মুভ অন বলি, আর এই ক্ষেত্রে বড় জায়গা সেক্ষেত্রে মুভ ইন, কেমন? আচ্ছা, মুশফিকও বলছে চ্যাট বক্স অফ করে বাক স্বাধীনতা কেন কেড়ে নেই? কারণ তোমরা বাক স্বাধীনতার অপব্যবহার করতে থাকো, এই জন্য কেড়ে দিতে হয়। আচ্ছা, তারপর কি আছে? আমরা যদি ই নাম্বারে আসি, দ্য ক্যামেলস আর অ্যাজ ইউজফুল ড্যাশ দ্য পিপল অফ দ্য ডেজার্ট অ্যাজ দ্য বাফেলো আর ড্যাশ দ্য গ্রাসল্যান্ডস, তাহলে কি দেখা গেল? ই আর এফ একসাথে। আমরা যদি কমন সেন্স খাটাই, উট পাখি হলো মানুষের জন্য উপকারী, তাই না? তাহলে কি হবে? জন্য হলে ফর হয়, অর্থাৎ মরুভূমিতে মানুষের জন্য উট হচ্ছে তেমনই উপকারী, ঠিক যেরকম মাঠ কিংবা সবুজ ভূমিতে মহিষ হলো উপকারী, তাই না? তাহলে আমরা কি করতে পারি? দুই ক্ষেত্রে আমরা ফর বসিয়ে দিতে পারি, ই আর এফ। আবার টু ও বসাতে পারি, ইউজফুল টু, কেমন? সো দুইটাই এখানে কারেক্ট হবে। এবং তোমার উত্তরে দেখবা যে একাধিক অপশন হয়, সবগুলোই কারেক্ট। তারপর আমরা জি নাম্বারে আসি, পিপল মেক ক্লথ ড্যাশ অফ ক্যামেল হেয়ার, কি হবে? এই যে যখন আমরা বলবো কিছু একটা থেকে কিছু তৈরি করা হয়, মেক আউট হয়, তখন শুধু যদি মেক আউট বলো তার মানে কি? প্রেমিক প্রেমিকারা সিনেমা হলে গেল, হাত ধরে বসলো, এই যে রোমান্টিক একটু ব্যাপার, সেটাকে মেক আউট বলে। আর সেটা তো তোমার পরীক্ষায় দিবে না, সেইখানে মেক আউট বলতে বোঝানো হচ্ছে কোনো কিছু থেকে কিছু তৈরি করা। সো
ওর চুল থেকে ও জামা তৈরি করে, তাই না? তখন কি হবে? মেক আউট অফ ক্যামেল হেয়ার। কেমন? আচ্ছা, এফ, তারপর কি আমরা এইচ নাম্বারে আসি। শুজ আর মেড ড্যাশ দি হাইডস। তাহলে কি এখানেও আউট হবে? না, এখানে আমরা করব চামড়া হতে। চামড়া, হাইড মানে কি? হাইডের একটা মানে হলো লুকানো, হাইডের একটা মানে হলো পিছন দিক, পশ্চাৎ দেশ, আরেকটা মানে হলো চামড়া, ফ্রম দি হাইড। কেমন? চামড়া থেকে, চামড়া হতে তৈরি করা হয়। ক্যামেলস আর অলসো গুড, কি হবে এই নাম্বারে? ফর ট্রাভেল, তাই না? যাতায়াতের জন্য খুব ভালো। লাস্টে চলে আসি, সাম পিপল ট্রাভেল দি ডেজার্ট ড্যাশ ক্যামেলস টু মেক আ লিভিং। তাহলে আমরা কি করতে পারি? আমরা বলতে পারি উটের সাথে তারা চড়ে, যাতায়াত করে, আমরা বলতে পারি উইথ। আবার বাবা উটকে সাথে নিয়ে কেন? উটের পিঠে চড়বো আমি, উটের উপরে থাকবো, তখন কি হবে? অন, তাই না? সেটাও আমরা বলতে পারি। তাহলে দেখতে পাচ্ছি অনেকগুলো অপশন কিন্তু এখানে কারেক্ট। এই যে এখন তোমরা দেখবা যে কোনোটাতে কনফিউশন, এটা কেন হলো, ওইটা কেন হলো, এই জিনিসটা এখন আমরা ক্লিয়ার করে চলে আবার শুরু থেকে একদম এ নাম্বারে চলে যাই। উটের পিঠের উপরে থাকে এই হাম্প অথবা কুজ, উপরে সংলগ্ন অবস্থায়, তাহলে অন হলো, সুন্দরভাবে বুঝলাম, তাই না? বি নাম্বারে আসি, কুজের ভিতরে থাকে চর্বি, ভিতরে ইংরেজি ইন, আমরা জানি। ইনটু কেন দিল? ইনটু জিনিসটা, অনটু জিনিসটা একটু গতিশীল হয়। কিরকম আমি একটু দেখাই। যেমন ধরো, এটা কাজ করছে না, আচ্ছা থাক, সমস্যা নেই। শোনো, ধরো আমরা আমরা যদি চিন্তা করি কোনো কিছুর মধ্যে, কেমন, পুকুরের মধ্যে একটা পাথর আছে, তাহলে কি হবে? there is a stone, there is a rock in the pond। কিন্তু যদি বলি একটা পাথর ছুঁড়ে মারলাম পুকুরে, এটা গতিশীল হলো না, এটা কিন্তু স্থির অবস্থায় নাই। তখন কি বলবো? I threw a rock into the river, into the pond। এখানেও সেরকম, যে এই যে কুজের মধ্যে ও যে চর্বি জমা করছে, এটা গতিশীল প্রক্রিয়া, জমা হচ্ছে, খরচ হচ্ছে, জমা হচ্ছে। সো গতিশীল হলে আমরা ইনটু বলি, সেটা কিন্তু আমরা সামনে আরো নিয়ম দেখব। আর সি নাম্বারে দেখো কতগুলা হতে পারে, এতগুলো কি আমার শেখার দরকার আছে? কোনো দরকার নাই। আমরা খুব সহজে মনে রাখতে পারি, মরুভূমি হচ্ছে বড় একটা জায়গা, তার উপরে হলে কি হবে? ইন দিব। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা ডি নাম্বারে যদি আসি, ডি নাম্বারে কি ছিল? এই যে বলছিলাম, ধরো তুমি ঠিক করলা যে আমরা সবাই মিলে একসাথে ইংরেজি নিয়ে পড়াশোনার জন্য একটা ক্লাব খুলবো। তোমার বাবা বললো যে ইয়া, গো অন, ক্যারি অন। তার মানে গো অন কিংবা ক্যারি অন, এটার মানে আমরা বলতে পারি যে চালিয়ে যাও, আগাতে থাকো। এই যে তারা মাসের পর মাস চলতে পারে, আগাতে পারে, গো অন, অথবা গো ফর উইদাউট ওয়াটার। এই নাম্বারে আসি, ইউজফুলের পরে ফরও হয়, টুও হয়। কেমন? সো ইআরএফ একই সাথে খুবই ইজি। জি নাম্বারটা একটু কঠিন ছিল, যে ভাই চুল থেকে যখন কাপড় বানালো তখন মেক আউট হলো, আবার চামড়া থেকে যখন জুতা বানালো তখন মেড ফ্রম হলো। একটু কিন্তু ঝামেলা, তাই না? হ্যাঁ, একটু ঝামেলা এরকম থাকে। এগুলো হচ্ছে আসলে প্র্যাকটিস করা ছাড়া আর কিছু করার নাই। আমি যেটা বলবো, আই নাম্বারে অনেকে একটা সুন্দর কথা বলেছিল, আর অলসো গুড ফর। গুড ফর এর পরে কি ট্রাভেলিং হওয়া উচিত ছিল, ঠিক কি না? ইয়াস, গুড ফর ট্রাভেলিং হলে সেন্টেন্সটা সুন্দর হতো। কেমন? আচ্ছা, আজ বলছে কিপ ইট আপ মানে কি? কিপ ইট আপ মানে হচ্ছে চালিয়ে যাও। বুঝছো? যে দেখবা যে তুমি একটা প্রথম ভিডিও বানালা, যে কি বলে, যে আমি ইংরেজি শিখে, সেদিন দেখলাম গ্রুপে কোন ক্লাসে 9 না কোন ক্লাসে একজন সে বায়োলজি পড়া বুঝাইতে আসছে, তো জিনিসটা খুব একটা ভালো হয় নাই, কিন্তু চেষ্টা করছে। সে সবাই বলছে কিপ ইট আপ, চালিয়ে যাও, অনেকটা সেরকম আর কি। কেমন? ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস শিখাই, এটা আমরা সবাই জানি, তারপরে আরেকবার শিখাই।
এই যে মেড ফ্রম আসছে, এই ক্ষেত্রে কিন্তু দুই রকম হতে পারে। একটা হচ্ছে মেড অফও হতে পারে, ফ্রমও হতে পারে। আমরা কি পার্থক্যটা জানি? সারা জীবন কনফিউশন থাকে, সারা জীবন কনফিউশন এটা নিয়ে। বাট আমরা আজকে শিখে নিব, আর কোনোদিন ভুলবো না। এগুলো মাঝে মধ্যেই পরীক্ষায় আসে। মেড অফ তখনই হয় যখন হচ্ছে যে যেই জিনিসটা দিয়ে তৈরি করা হয়েছে দেখলে বোঝা যায়। যেমন আমরা বলতে পারি যে একটা কাঠের টেবিল, টেবিলটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কাঠ দিয়ে তৈরি, এটাকে আমরা বলতে পারি মেড অফ, তাই না? আর মেড ফ্রম কখন হয়? ফ্রম হয় যখন তুমি দেখে বুঝতে পারবে না কি উপকরণ দিয়ে তৈরি। যেমন একটা কাগজ দেখে বোঝা যায় যে কাঠ দিয়ে তৈরি। এই যে যখন আমরা দেখে উপকরণটা বুঝতে পারি না তখন মেক ফ্রম বলি, আর যখন দেখে বুঝতে পারি তখন মেক অফ বলি। আর এই যে একটা ব্যাপার সবাই মাথায় রাখবো, যখন যেটা পড়ছি ওটা নিয়ে কথা বলি, এখন যদি এসে অন্য বিষয় নিয়ে কথা বলি তোমার লস হবে। রাইটিং গুলা দিয়ে দিয়েন। হ্যাঁ, ধরো যে রাইটিং বলতে কি রাইটিং পার্ট, রাইটিং পার্ট এখন কেন সেটা নিয়ে আলোচনা করব বলো। আচ্ছা, এইচ নাম্বারে পল্ল বলছে বাই কেন হলো না? মেড বাই দ্য হাইডস, না বাবা, ওইটা তো আসলে মানাচ্ছে না একেবারে এখানে। ফ্রম অথবা অফ, যে চামড়া থেকে চামড়া হতে বানানো হয়, সেটাই কি সুন্দর না বলো? ঠিক আছে, এবার আমরা সামনে আগাই। কমেন্টটা আবার একটু বন্ধ করে দিই, এক্সারসাইজ করলে তখন আমরা কমেন্ট অন করব, কেমন? ফ্রম মানে কি? ফ্রম মানে হচ্ছে হতে কিংবা থেকে, তাই না? এই যে হইতে অথবা থেকে, খুব সহজ। আমরা কি করবো আবার, এই যে শব্দগুলো আছে সেগুলো ভালো করে দেখব, কেমন? শব্দগুলো অর্থ কি? রিফ্রেইন, বিরত থাকা, রেজিস্ট, প্রতিহত করা, অ্যাবস্টেইন, বিরত থাকা, সবই দেখবে বিরত থাকা, দূরে থাকা, এরকম অর্থ বোঝানো হচ্ছে। অর্থাৎ আমরা কি করি, কোনো কিছু থেকে বিরত থাকি, কোনো কিছু হতে আমরা কষ্ট পাই, সাফার করি, কোনো কিছু থেকে আমরা নিষিদ্ধ হই যে এখানে এইটা করা যাবে না, তাহলে এগুলোর ক্ষেত্রে কি হবে, ফ্রম হবে। কিভাবে মনে রাখবো? যেটা বললাম, আমরা গুগলে যাব, আমরা লিখবো মেক সেন্টেন্স উইথ, তারপর কি দিব, শব্দটা বসাবো, প্রোটেক্ট, কি থাকবে এটা দিয়ে, চিলড্রেন নিড টু বি প্রোটেক্টেড ফ্রম আউটসাইড ডেঞ্জার, বাইরে অনেক খারাপ মানুষজন আছে, সেখান থেকে শিশুদেরকে রক্ষা করতে হবে, এদের সেখান থেকে সেখান হতে রক্ষা করতে হবে। এই যে আমি সেন্টেন্সটা দেখে সহজে মনে থাকবে। সো এতক্ষণ এক্সারসাইজ করতে করতে বোর্ড, এবার একটু পোল দেখি তো, 4 নম্বর পোলটা কি অবস্থা আমাদের। এই নিয়মটা কিন্তু আমি ক্লাসে বলেছিলাম আগে, সুতরাং এটা পারা উচিত। দেখা যাক আমরা পারি কিনা, কেমন? আশা করি পারবো, খুব সহজ জিনিস। আমরা কিন্তু এটা শিখেছি, দিনের কোনো একটা অংশ যদি বুঝায়, হতে পারে দুপুর বেলা, হতে পারে রাত বেলা, তখন আমরা কি করি, তার আগে অ্যাট বসাই। কিন্তু আমরা ব্যতিক্রম শিখেছিলাম যে 3টা সময় আছে, মর্নিং, ইভিনিং, আফটারনুন, এগুলোর আগে আর্টিকেল হিসেবে দি যুক্ত হয়। আমরা এটাও শিখেছি যে এই কারণে এই 3টার আগে অ্যাট না হয়ে ইন বসে, তাই না? তাহলে কি হবে বুঝতেই পারছি। I'll meet you in, এই যে আর্টিকেল দি, in the evening হবে। দ্যাটস দ্য কারেক্ট আনসার। এই যে মর্নিং, আফটারনুন, ইভিনিং এর আগে ইন বসে। আর যদি এমনি নুন বলো, নাইট বলো, সেক্ষেত্রে অ্যাট হবে। দেখি তো কয়জন পারলাম। এই যে উই আর ডুইং ভেরি ওয়েল, কারণ নিয়মটা ব্যাখ্যা করেছিলাম। প্রথম দর্শনের নাম পড়ার দরকার আছে? আমার মনে হয় দরকার নাই, আমরা একটু আগাতে থাকি, কেমন? তারপর চলো অফ। আচ্ছা, অফ মানে কি? অফ মানে আমরা বলতে পারি কোনো কিছুর বিষয়, তবে সব ক্ষেত্রে অর্থ যে বসবে তা না, তবে ধরে নেওয়া যেতে পারে, কেমন? ঠিক আছে, একজন বলছে মেড ইন আর মেড বাই, এটা পার্থক্য কি? মেড ইন, ইন মানে আমরা কি জানি, মধ্যে কিংবা ভিতরে,
যখন বলছি মেড ইন বাংলাদেশ, তার মানে বাংলাদেশের মধ্যে এটা তৈরি হয়েছে, বুঝতে পারলাম। আর মেড বাই, কি দ্বারা তৈরি করা হয়েছে? বলতে পারি যে ইট ইজ মেড বাই প্লাস্টিক, তাই না? ইটস মেড বাই আ বাংলাদেশি ফ্যাক্টরি। কার দ্বারা বা কিসের দ্বারা তৈরি হয়েছে সেক্ষেত্রে বলি। সো অফ শব্দটা মানে আমরা বলতে পারি বিষয়, যেমন এটি সম্পর্ক। আমি ভাই এটার বিষয়ে কিছুই জানি না, আই নো নাথিং অফ ইট। অথবা বলতে পারে আই নো নাথিং অ্যাবাউট ইট, সেটা মানে কোনো কিছু সম্পর্কে। অধিকার আর মালিকানা, তাই না? যে ইট ইজ দ্য হাউস অফ মিস্টার খান, এই বাড়িটা কিন্তু ওনার, সেটাও হয়। এই যে দেখো, কোনো কিছু দ্বারা তৈরি, সে একটা ভদ্র সম্মানযোগ্য পরিবারের তৈরি, সেখান থেকে এসেছে, কামস অফ হলো। উপকরণ, এই যে বললাম দ্য হাউস ইজ মেড অফ স্টোন, যখন দেখে বোঝা যাচ্ছে বাড়িটা তো ভাই পাথর দ্বারা তৈরি, দেখেই বোঝা যাচ্ছে, উপকরণ অফ হলো। আর যদি উপকরণ বোঝা না যায় তাহলে ফ্রম হবে, সেটা আমরা জানি। লাস্টে কারণ বুঝাতে, সাধারণত মৃত্যুর ক্ষেত্রে, কোনো অসুখ বিসুখের ক্ষেত্রে ডাই অফ হয়, কেমন? যেমন হি ডাইজ অফ কলেরা, দে ডাইড অফ ক্যান্সার। আবার যদি তুমি কারোর জন্য মারা যাও, যে আমি ভাই দেশের জন্য প্রাণ দিলাম, হি ডাইড ফর দ্য কান্ট্রি, তাই না? কারোর জন্য তুমি মারা গেলা। এই যে এখানে কোনো অসুখ বিসুখ হলে সেই ক্ষেত্রে কারণ বুঝাতে ডাই অফ হয়। আর এই যে এতগুলো শব্দ কি করব আমরা? একটু কষ্ট, কিন্তু এই যে একটু পড়তে হবে। এবং এটা আমি বলতে পারি যে শব্দগুলো, যে শব্দগুলো প্রিপোজিশনের সাথে আছে, একটু যদি ধৈর্য ধরে পড়ো, প্র্যাকটিস করো, তোমার সারা জীবন মোটামুটি এটা নিয়ে কনফিউশন থাকবে না। কারণটা হলো, তুমি যখন প্রিপোজিশন কেন শিখছো? খালি পরীক্ষায় শূন্যস্থান আসবে পূরণ করবা না। তুমি ইংরেজিতে লেখালেখি করবা, তুমি যখন ভার্সিটিতে যাবা, ইংলিশে তো অনেক লিখতে হবে সবকিছু। তখন যদি বারবার তুমি কনফিউজড হও যে ভাই বেরেফটের পরে অফ হবে না ইন হবে না টু হবে, তুমি লিখতে পারবা না, তোমার স্পিড অনেক কমে যাবে। তুমি যখন প্রেজেন্টেশন দিবা, তুমি বলতে পারলা না যে ভাই অ্যাওয়ার্ডের পরে কি অফ না ফ্রম হয়, তাহলে তুমি কেমনে ইংলিশে কমিউনিকেট করবা? এই জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কারণ এটা কিন্তু এমন না যে ড্যাংলিং মডিফায়ার সাবজাংটিভ, এমন উদ্ভট কঠিন কোনো টপিক যেটা খুব একটা কাজে আসে না। প্রিপোজিশন সব সময় কাজে আসে, এই জন্য এটা গুরুত্ব দিয়ে আমরা একটু পড়বো, কেমন? প্র্যাকটিস করব। আর কি করব? মিনিং গুলাও শিখবো, কারণ ক্লাসে ধরো বসে বসে মিনিং বলতে গেলে শেষ হবে না ক্লাস। ডেভয়েড মানে কি? বর্জিত। হি ইজ ডেভয়েড অফ লাভ, তার ভিতরে কোনো ভালোবাসা নেই, খুব কঠিন একটা মানুষ। বেরেফট মানে কি? সেটা মানে এক ধরনের বঞ্চিত। হ্যাঁ, হি ইজ বেরেফট অফ, বলতে পারি মানি, মানি সাধারণত বলে না, বেরেফট অফ হ্যাপিনেস, তার ভিতরে হ্যাপিনেস নাই। এই যে শব্দগুলোর ক্ষেত্রে আমরা কি করি? অফ বসাই। আচ্ছা, এরপরে উইথ মানে কি? সবাই জানে উইথ মানে হলো সাথে। যেমন কি, আই কিল দ্য স্নেক উইথ এ স্টিক, একটা লাঠির সাথে তাকে পিটিয়ে মেরেছি, তাই না? ওয়ান্স এগেন ইউ হ্যাভ আ লট অফ ওয়ার্ডস, কি করতে হবে? পড়তে হবে। এখন ইন্টারেস্টিং যে ব্যাপারটা সেটা হলো কম্পেয়ার। কম্পেয়ার মানে কি? তুলনা করা। যদি কম্পেয়ার উইথ দাও, কোন একজন ব্যক্তির সাথে তুলনা করা বোঝাচ্ছে। যেমন কাজী নজরুল ইসলাম ইজ এ ভেরি ফেমাস পোয়েট অফ বেঙ্গল, অ্যান্ড শেলি কিংবা কিটস কিংবা ওয়ার্ডসওয়ার্থ, দে আর ভেরি ফেমাস পোয়েটস অফ ইংল্যান্ড। তাহলে আমরা কি বলবো? নজরুলের সাথে শেলির তুলনা করলে নজরুল ক্যান বি কম্পেয়ার্ড উইথ শেলি, ব্যক্তির সাথে ব্যক্তির তুলনা হচ্ছে। আবার যদি তুমি কম্পেয়ারের সাথে টু দাও, সাধারণত বস্তু। খেয়াল করে দেখো যে আগুন কিসের সাথে তুলনা করা যায়? রাগের সাথে, যে তিনি রাগে আগুন হলেন বাবা, তাই না? আমরা বলি। সো তখন কি হবে? বস্তুর সাথে বস্তু। অ্যাঙ্গার ক্যান বি কম্পেয়ার্ড টু ফায়ার। এই যে মাথায় থাকলো। আরো এক ভাই মনে রাখতে পারো, নজরুলও মানুষ, শেলিও মানুষ। সমান সমান জিনিসের তুলনা হলে উইথ হয়। আগুন আর রাগ কি একই জিনিস? কোনোভাবে একই জিনিস না। সো অসম জিনিস হলে তখন টু হয়, কেমন? এটা আমরা মনে রাখতে পারি। তাহলে আমরা মোটামুটি উইথ দিয়ে যা আছে সেটা একটু বুঝলাম, কেমন? তাহলে আরেকটা পোল কোয়েশ্চেন, 5 নম্বরটা দেখি তো আমাদের কি অবস্থা। এই যে চ্যাপ্টারের নাম অবশ্যই পড়বো ইনশাল্লাহ, দেখি আমরা কেমন পারি।
তার আগে বুঝতে হবে জেস্ট মানে কি, এটাকে আমরা জানি? সুন্দর একটা শব্দ, একটু শিখিয়ে দেই। যখন আমরা বলছি জেলাস, সেটা কিন্তু একটা খারাপ শব্দ, মানে হচ্ছে হিংসা করা, ঈর্ষা করা, নেগেটিভ বোঝায়। যখন বলছি জিলাস, সেটা এসেছে জিল থেকে, তার মানে হলো কোনো কিছুতে খুব আগ্রহী হওয়া। জেস্ট, জিল, এগুলো সবগুলোই কি কোনো কিছুতে খুব আগ্রহী বা এনথুসিয়াস্টিক হওয়া। এখন সাধারণত কি হয়, I have great zeal for music, I have great zest for music, কোনো কিছুর জন্য আগ্রহ। তাহলে কি হবে? উত্তরটা হবে বি, ফর। দেখি তো কয়জন পারলাম। এই যে একটু কম পেরেছি, একটু কঠিন ছিল, এটাতে টপ 10 এর নামটা পড়া যায়। যেগুলো কম পারি সেগুলো নাম পড়তে বেশি ভালো লাগে। লিডার বোর্ডটা দেখে ফেলি। সাবিত বারবারই সে প্লেস করছে, কনগ্রাচুলেশনস। ফাতিন, শাফিন, তৃপ্তি, হাবিব, নাম দিয়ে কি হবে, একদিন তো মরেই যাব, আহারে বেচারা, খুবই হতাশাবাদী একজন ব্যক্তি। তারপর মিম, তারপর পার্থ, ফারিহা অ্যান্ড রিহান, কনগ্রাচুলেশনস। এই যে কঠিন জিনিসগুলো পারাতে বেশি ভাল লাগে, যেগুলো সবাই পারে সেটা পারাতে তো আলাদা কোনো কৃতিত্ব নাই। সো খেয়াল করে দেখি, এই যে খেয়াল করি, ইয়ার্ন মানেও হচ্ছে কোনো কিছু চাওয়া, কামনা করা। যেমন কি, যে ছোটবেলার কথা ভেবে বুকের মধ্যে কেমন যদি ফিরে যেতে পারতাম, আই হ্যাভ ইয়ার্নিং ফর মাই চাইল্ডহুড। জেস্ট, জিল, এই যে বললাম কাছাকাছি। ক্রেভ মানে কি খুব ইচ্ছা করছে কাচ্চি খেতে, আই এম ক্রেভিং ফর ইট, এই যে কোনো কিছু চাওয়া। ডিজায়ার মানে হচ্ছে এনথুসিয়াজম, চাওয়া। সবগুলো কিন্তু চাওয়ার সাথে সম্পর্কিত। আচ্ছা, অফ মানে কি? শুধু যখন ও এফ, এর মানে কোনো কিছুর বিষয়। ও ডাবল এফ, অফ, কখনো এটা বলো তো? আমরা সুইচ অফ করে দেই, তার মানে কি বন্ধ করে দেই, তাই না? তাহলে কি হবে? অফ মানে হচ্ছে বন্ধ করা, বাতিল করা, অথবা দূরে সরে যাওয়া। চলো তাহলে দেখি। এই যে যদি আমরা সময়ের ব্যবধান হোক কিংবা স্থানের ক্ষেত্র, মানে একটা দূরত্ব আসে, ব্যবধান আসে, তখন আমরা কি বলি? অফ। আই কলড হিম, তাকে আমি ডেকেছিলাম, বাট হি র্যান অফ, সে দৌড়ে দূরে চলে গেল। আবার র্যান অ্যাওয়েও বলতে পারতাম, তাই না? সেটাও কিন্তু দূরে চলে যাওয়া। ওয়ান্স এগেন, দূর হওয়া বোঝাতে টেক ইউর শুজ অফ, জুতোগুলো খুলো, পা থেকে দূরে সরাও, সেক্ষেত্রে অফ হয়। বন্ধ কিংবা বাতিল বোঝাতে অফ হয়, যেমন কি সেরেমনি ইজ অফ, তাই না? বন্ধ হয়ে গেছে, বাতিল হয়ে গেছে। আবার ধরো যে কেউ আজকে ছুটি নিয়েছে, ছুটি নিয়ে দেখি সে অফিসে আসবে না, অবশ্যই অফিস থেকে দূরে থাকবে, শি ইজ অফ টুডে, তাই না? আজকে সে বন্ধ, আজকে সে বাতিল, তার ডেস্কে কাউকে পাবা না। তাহলে ও ডাবল এফ, অফ মানে হলো বন্ধ, বাতিল কিংবা দূরে, শিখে রাখলাম। হুম। আচ্ছা, একটু আগে আমরা পড়েছিলাম যে ইন মানে ভিতরে, ইনটু মানে গতিশীলতা বুঝাতে। যেমন কি, তুমি যদি বলো যে আচ্ছা তাশফিক আল সামি ভাইয়া কোথায়, হি ইজ ইন দ্য ক্লাসরুম, উনি ক্লাসে আছে, তাহলে ক্লাসের মধ্যে আছে বুঝাতে। বাট যদি বলো সামি ভাইয়া ক্লাসে ঢুকছেন, দ্য টিচার এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম, মানে কি, যে প্রবেশ করছেন, একটা মুভমেন্ট, গতিশীলতা, তাই না? যে ক্লাসের মধ্যে কিন্তু গতিশীল। অবস্থার পরিবর্তন বুঝাতে খেয়াল করে দেখি, পানি বরফের মধ্যে রূপান্তরিত হচ্ছে, একটা কিন্তু গতিশীল প্রক্রিয়া। এবার করে তুড়ি বাজালে আর বরফ হয়ে যায় না, একটু একটু করে হয়, গতিশীল, তাই না? তাহলে কি ইনটু স্নো। আবার তার সংঘর্ষ বুঝাতে, ট্রাক ক্র্যাশড ইনটু আ পার্কড কার, কিভাবে হয়? গতিশীল ভাবে এসেই তো বাড়িটা খায়, তাহলে গতিশীল হলো, তাই না? আবার একটা গ্রুপ ছিল, সেটাকে ভেঙে তিনটা ভাগ করলাম, তিনটা গ্রুপের মধ্যে ভাগ করে দিলাম, তাই না? এই যে প্রক্রিয়াটা, সেটা আমরা ইনটু বসাই। আবার এই জিনিসটা ইন্টারেস্টিং, নির্দেশ বোঝাতে ক্লিয়ারলি ইনটু দ্য মাইক্রোফোন, তার মানে কি এখানে এখানে কথা বললে হবে না, এই যে মাইক্রোফোন, এখানে কথা বলতে হবে, এটার মধ্যে কথা বলা তো একটা গতিশীল প্রক্রিয়া, সেইখানেও তাহলে ইনটু হলো। তাহলে বুঝতে পারলাম জিনিসটা, ইন মানে ভিতরে কিংবা মধ্যে, আর সেটা যদি একটা কন্টিনিউয়াস প্রসেস হয়, চলমান প্রক্রিয়া, গতিশীল হয়, যে আমি কিন্তু টানা কথা বলে যাচ্ছি, বা আমি টানা হয়তো হাঁটাহাঁটি করছি,
বা পানিটা বরফে একটু একটু করে রূপান্তরিত হচ্ছে, একটা সময় লাগছে না? এই যে যখন এর সময় লাগে, কোনো একটা কাজ হতে থাকে, গতিশীল থাকে, তখন আমরা ইনটু বসাই। আচ্ছা, নিয়ম তো অনেক হলো, আরেকটা পোল করে ফেলি তো, দেখি কি অবস্থা। আমরা কি পারবো? আমার মনে হচ্ছে ভালোই পারবো। দেখা যাক কি অবস্থা আমাদের। আমরা এর আগে দেখেছিলাম পায়ে হেঁটে আসা, সেক্ষেত্রে কি বসে? অন বসে। কেন? পাটা আমাদের শরীরের নিচে, পায়ের উপরে আমাদের শরীরটা অবস্থিত। তো সেভাবে বলে দেয়া যায় যে উপরে সংলগ্ন থাকলে অন বসে, সুতরাং অন। এবং খেয়াল করে দেখবা, সাধারণত যদি বলো যে ট্রেন, কিংবা ধরো যে কার, কিংবা প্লেন, সেই ক্ষেত্রেও আমরা কিন্তু প্রায় অন বসে, যে হি কেম হিয়ার অন প্লেন, অন আ কার, অন ট্রেন। বাট এই যে এখানে জিনিসটা একটু কনফিউজিং হয়ে যায়, দিন শেষে না বলা যায় না যে কোথায় অন হবে কোথায় বাই হবে। এরকমও বলে হি কেম হিয়ার বাই বাস বা বাই আ কার, সে একটু কনফিউজিং। বাট বেশি প্রচলিত হলো বাসের ক্ষেত্রে বাই, যানবাহনের মাধ্যমে বাই বসে। কিন্তু ওই যে বললাম, তুমি যদি ট্রেন বলো, প্লেন বলো, সেই ক্ষেত্রে অনেক সময় অন বসে। একটু কনফিউশন এখানে থাকবে। কেমন? আমরা কি করব? আমরা বলতে পারি যে প্লেনের ক্ষেত্রে অনই বসে সাধারণত, বাই প্লেন খুবই কম দেখি আমি। হি কেম হিয়ার অন আ প্লেন, হি কেম হিয়ার অন আ কার। আবার বাসের ক্ষেত্রে ইউজুয়ালি বাই আ বাস। দেখি তো এটা কয়জন পারলাম? মনে হয় না বেশি হবে। ওরে বাবা, অনেকেই পেরেছে, দ্যাটস ভেরি গুড, কনগ্রাচুলেশনস। পড়ি তাহলে নামটা, আমি ভাবি না সবাই পারবা। আজমাইন, তার নামও মাঝে মধ্যেই দেখি। সাবেতের নাম তো প্রতিবারই দেখছি, জোস। শাফিন, অথয়ের নাম আগে দেখেছি। হাবিব, ফরহান, রাফি, এবং নাম দিয়া কাম কি, সে আবার চলে আসলো, জোস। তারপর নাহিন অ্যান্ড আনামুল হক, কনগ্রাচুলেশনস গাইস। সো তাহলে আমি একটু সামনে আগাই। অ্যাবাউট মানে কি? অ্যাবাউটের বেশ কিছু অর্থ হয়, যেমন হলো চারিদিকে, বিষয়, সম্পর্কে। আমরা বলতে পারি কোনো কিছুর বিষয়ে, কোনো কিছুর সম্পর্কে, সেটা হলো মূল অর্থ অ্যাবাউট। কেমন? চলো তাহলে দেখি। অ্যাবাউটের সাথে দেখবে অ্যারাউন্ড এর অনেক মিল। যেমন ধরো অ্যাবাউট, অ্যারাউন্ড, এই দুইটা কিন্তু একটু চারিদিকে বোঝায়। রাউন্ড মানে গোল, চারদিক, তাই না? আবার প্রায় বোঝায়, দুটার অর্থ কিন্তু প্রায় হতে পারে। যেমন তুমি যদি বলো যে ভাই দেয়ার ইজ অ্যাবাউট 15 মিনিটস লেফট, মানে প্রায় 15 মিনিট বাকি আছে, দেয়ার ইজ অ্যারাউন্ড 15 মিনিটস লেফট। দুই ক্ষেত্রে কিন্তু বসে। সে একটু মন দিয়ে এগুলো শুনি। অ্যাবাউট মূল অর্থ কি? সম্পর্কে, বিষয়। আই নো সামথিং অ্যাবাউট ইট। আবার দেখেছিলাম না, অফও কিন্তু বসেছিল, অফ মানেও কিন্তু বিষয়। দ্যাট ইজ দ্য থিং হিয়ার, যে তুমি একাধিক উত্তর দেখবা যে কারেক্ট হয়। বলো ভাই এখানে বাই কেন হলো না, টু কেন হলো না? কিচ্ছু করার নাই, যে প্র্যাকটিস করতে করতে মাথায় রাখতে হয়, সবগুলো নিয়ম দিয়ে ব্যাখ্যা করা যায় না আসলে। আচ্ছা, চারিদিকে বুঝাচ্ছে এই যে রানিং অ্যাবাউট দ্য সার্কেল। আবার আমরা বলতে পারতাম রানিং অ্যারাউন্ড দ্য সার্কেল। অ্যাবাউট আর অ্যারাউন্ড অনেক ক্ষেত্রেই একই রকম ভাবেই ব্যবহৃত হয়। উপলক্ষ বুঝাতে, বিষয় বা সম্পর্কে, হি কেম হিয়ার অ্যাবাউট দ্য ম্যারেজ। এটা ঠিক আছে, এটা খুবই সিম্পল। প্রায় কাছাকাছি, হি লস্ট অ্যাবাউট 1 লাখ, অথবা হি হ্যাজ লস্ট অ্যারাউন্ড 1 লাখ। তাহলে কি দেখতে পাচ্ছি যে প্রায় অর্থটাই অ্যাবাউট অ্যারাউন্ড দুটাই হয়, চারিদিকে বোঝাতেও অ্যাবাউট অ্যারাউন্ড দুটাই হয়। আর বিষয়ের সম্পর্কে হলে শুধু অ্যাবাউট হয়, সেখানে কিন্তু অ্যারাউন্ড হয় না। আচ্ছা, ওভার মানে কি? ওভারে কিন্তু অনেকগুলো মানে হয়। একটা দেখেছিলাম উপরে, সংলগ্ন না, একটা দূরত্ব রেখে উপরে, গতিশীল। যেমন ধরো তুমি যদি চিন্তা করো যে রাস্তা ক্রস করলাম, ব্রিজ ক্রস করলাম, উপর দিয়ে আমরা ক্রস করি, দে আর ক্রসিং ওভার দ্য ব্রিজ, এটা একটা হতে পারে। আচ্ছা, ওভারে আরো একটা ব্যাপার হতে পারে কিন্তু, ক্রিকেট খেলা একটা ওভার মানে কি? যে ওই বোলার আসছে, 6টা বল করলো, ওর আপাতত বোলিংটা শেষ, 6টা বলের মাধ্যমে শেষ হয়ে গেল একটা ওভার।
তাহলে ওভার মানে কিন্তু শেষও হয়, ওভার মানে উপরেও হয়, তাই না? আর কি কি অর্থ হয় চলো একটু দেখি আমরা। উপরে বুঝাতে অবশ্যই নদীর সাথে তো লেগে থাকে না, নদীর বেশ উপরেই হয়, তাহলে ব্রিজ। বলতে পারে ভাই ব্রিজটা তো স্থির থাকে, কিন্তু ব্রিজটা কেন বানানো হয়? যানবাহন চলাচলের জন্য। সো জিনিসটা গতিশীল, ওই অর্থে মনে রাখতে পারো যে ব্রিজ বা রাস্তা এগুলোর ক্ষেত্রে ওভার বসে। পারাপার বুঝাতে দে র্যান ওভার দ্য গ্লাস, ধরো কাছের উপর দিয়ে হেঁটে গেল, গতিশীল ভাবে হেঁটে গেল, তাই না? ওভার বলতে পারি। সমগ্র সারা এই যে পুরোটা যদি বোঝায়, 6টা বল মিলে কমপ্লিট হলো, পুরো হয়ে গেল, ট্রাভেল ওভার দ্য ওয়ার্ল্ড, তাই না? আর কি আছে ওভার দিয়ে? এই কয়টা নিয়ম ইম্পর্টেন্ট। তাহলে ওভার একটা মানে হলো পুরো হওয়া। ক্রিকেটে বোলিং এর ওভার দিয়ে মনে রাখতে পারি, 6টা বল কমপ্লিট হলো। ওভারে মানে উপর দিয়ে যাওয়া। রাস্তাঘাটের ক্ষেত্রে সেগুলোর ক্ষেত্রে সাধারণত ওভার ব্যবহৃত হয়, যে হেঁটে যাচ্ছি, দৌড়ে যাচ্ছি। তাহলে মোটামুটি কিন্তু আমরা বুঝলাম। এরপরে কি আছে? এই যে এটা কিন্তু তখনই ছবিতে দেখিয়েছিলাম, এখানে যদি একসাথে দেখি, কোনো কিছুর সাথে যদি লেগে থাকে উপরে অন হবে, নিচে থাকলে কি হতে পারে? বিনিথ, ঠিক কিনা? এটাকে আন্ডারও বলতে পারি। বিনিথটা একদম কাছাকাছি, আন্ডারটা একটু হালকা দূরত্ব, তবে এটা আসলে ম্যাটার করে না। বিনিথ, আন্ডার, আন্ডারনিথ একইভাবে তুমি ব্যবহার করতে পারো। আর ডাউন, আপ ওগুলা তো কখনো খুব একটা ব্যবহার হয় না প্রিপোজিশনের ক্ষেত্রে। অ্যাবভটা আমরা জানি উপরে স্থির থাকলে, ওভারটা উপরে গতিশীল থাকলে, বিলোটা কখন? ভালো গ্যাপ থাকলে। সাধারণত কি তলা বুঝাতে গেলে এটা ব্যবহৃত হয়। সে থাকে 3 তলায় আর আমার থেকে 1 তলা নিচে থাকে, হি লিভস 1 স্টোরি বিলো। তার মানে আমার মাথার নিচেও দাঁড়িয়ে আছে, আমার পায়ের নিচেও দাঁড়িয়ে আছে তা না, পুরো 1 তলা নিচে, একটা ভালো ডিস্টেন্স না, তখন আমরা সাধারণত বিলো বলি। এগুলো আমরা আগেই দেখেছি, তাহলে পারবো। বিয়ন্ড মানে কি? বিয়ন্ড মানে হলো কোনো কিছুর পিছন দিকটা বোঝায় সাধারণত। যেমন দেখো, দ্য রোড কন্টিনিউস বিয়ন্ড দ্য ভিলেজেস আপ ইনটু দ্য হিলস। মানে কি? তুমি এই দিক দিয়ে চিন্তা করো, এই হচ্ছে গ্রাম, সামনে গেলে শহর, কিন্তু না তুমি পিছনে যাচ্ছ, যেতে 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 পাহাড় চলে আসলো, তাহলে কি হলো? বিয়ন্ড দ্য ভিলেজেস, তাই না? সময়ের পরে বুঝাতে খেয়াল করে দেখো, সময় যদি দেখি, সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, মাঝরাত। সোরা বলছে যে ভাই মাঝরাত থেকে সামনে যাবে না, মাঝরাতের আগে শেষ হয়ে যাবে। খেয়াল করে দেখলা, এই যে ইট ওয়ন্ট গো বিয়ন্ড মিডনাইট, মানে মিডনাইটকে অতিক্রম করে সামনে যাবে না, তার আগেই থেমে যাবে। এটাই কিন্তু পিছনে, বিপরীত দিকে, সেটা বোঝানো হচ্ছে। সাধ্যের বাইরে, খেয়াল করে দেখো, গাড়ি সারাই করতে কি টাকা পয়সা লাগবে? তোমার টাকা একেবারেই নাই, অল্প একটু আছে, যথেষ্ট পরিমাণ টাকা আছে। সো যেহেতু তোমার টাকা যথেষ্ট নাই, যথেষ্ট থেকে পিছনে, যথেষ্ট থেকে কম, তাহলে কি দ্য কার ইজ বিয়ন্ড রিপেয়ার, মেরামতের অযোগ্য, মেরামত করা সম্ভব না, অর্থাৎ সংশোধনের থেকে পিছনে, অযোগ্য অবস্থায় আছে, তাই না? এই জন্যই যে পিছনে বা অপর দিক বুঝাতে আমরা বিয়ন্ড বলি। মোটামুটি একটু বুঝলাম, পুরোটা হয়তো এখন মাথায় থাকবে না। আমরা কি করব? আবার একটু দেখব, আবার একটু দেখব, তাহলে আশা করি এটা আমাদের ভয় লাগবে না। কেমন? আচ্ছা, সিন্স মানে কি? সিন্সে কিন্তু দুটা মানে হতে পারে। একটা হতে পারে কারণ, যেমন কি আমরা বলতে পারি যে বাংলাদেশ টিম ইজ উইনিং সিন্স দে হ্যাভ আ ফিয়ার। এখন কিন্তু তেলবাজি করে দলে থাকার সুযোগ নেই, রাজনীতি করে টিকে থাকার সুযোগ নেই, পারফরমেন্স ভালো হতে হবে, না হলে কি হবে? ঘাটা ধরে বের করে দিবে। যেহেতু তেলবাজির সুযোগ নাই, একটা ভয় কাজ করছে, এই কারণে তারা আরো সিরিয়াসলি খেলছে। এইটা হতে পারে সিন্স মানে কারণ। সিন্সের আরেকটা মানে হতে পারে হতে কিংবা থেকে। দ্য ক্লাস হ্যাজ বিন গোয়িং অন সিন্স 5 PM, বিকেল 5টা থেকে, বিকেল 5টা হতে ক্লাসটা চলছে। এখানে আমরা সিন্সটা সময়ের ক্ষেত্রে হতে থেকে সেটা বুঝাচ্ছি, তাই না? যে 1971 থেকে, রবিবার থেকে, সেক্ষেত্রে আমরা সিন্স বসাই। আচ্ছা, আমরা তো ভাই অনেক পড়াশোনা করলাম, একটু কমেন্টটা অন করে একটু এক্সারসাইজ করি।
হ্যাঁ, না হলে সবাই ঘুমায় যাবা। এটাও কিন্তু মনে হয় যশোর বোর্ডে আসছিল 2022 সালে, একদম রিসেন্ট একটা প্রশ্ন। আর একটু মন দিয়ে আমরা করব, কেমন? আমাদের ক্লাসের সময়ও কিন্তু বেশি নেই, মাগরিবের টাইমও হয়ে যাচ্ছে। আমরা কি করব, ঝটপট সুন্দর করে করব। প্রথমটা খুবই সহজ, ঘড়ির কাটার সময়, দিনের একটা সময় অ্যাট হবে যে একটা অনুষ্ঠান শুরু হবে সকাল 10টায়। আমাদের যে প্রিন্সিপাল অধ্যক্ষ মিস্টার রহমান প্রিজাইড, মানে কি প্রেসিডেন্ট কি করে, নেতৃত্ব দেয়, লিড দেয়, তাই না? প্রিজাইডেড উপর থেকে দেয় জিনিসটা, তাহলে আমরা কি বলতে পারি, ওভার বলতে পারি। প্রিজাইডের সাথে ওভার হয় সাধারণত। অ্যাটও দিতে পারো, কি অর্থে, ফাংশনে, অনুষ্ঠানে তিনি নেতৃত্ব দিলেন। অ্যাট মানে আমরা জানি এ কিংবা তে, তাহলে প্রিজাইডেড অ্যাটও হতে পারে, ওভারও হতে পারে, দুইটাই দিলাম। এবং দেখতে পাচ্ছি সংসদ সদস্য মিস্টার রেজা ওয়াজ দ্য চিফ গেস্ট, প্রধান অতিথি হিসেবে ছিলেন। সি নাম্বারে আসি, দ্য ফাংশন স্টার্টেড ড্যাশ দ্য রিসাইটেশন ফ্রম দি হলি কোরআন, মানে কি অনুষ্ঠানটা শুরু হলো কোরআন তেলাওয়াতের সাথে। স্টার্টেড উইথ, তাই না? ইয়াস। তারপর ডি নাম্বারে, ওয়ান ড্যাশ আওয়ার সিনিয়র টিচার্স, ওয়ান অফ আওয়ার সিনিয়র টিচার্স। খুবই সিম্পল, ডি নাম্বারটা অনেক ইজি। ই নাম্বারে কি, রেড ড্যাশ দ্য অ্যানুয়াল রিপোর্ট। কি হবে, শুধু রিড হতে পারতো যখন তুমি পড়ছো, আর যখন জোরে জোরে পড়ে শোনাও সেটাকে আমরা বলি রিড আউট। কেমন, রিড আউট মানে জোরে একটা কিছু পড়ে শোনানো। দি অনারেবল চিফ গেস্ট ডেলিভার্ড এ ব্রিফ আর ইন্সপায়ারিং স্পিচ, অর্থাৎ আমাদের সম্মানিত প্রধান অতিথি যিনি ছিলেন তিনি সংক্ষিপ্ত, ব্রিফ মানে কি সংক্ষিপ্ত, বেশি কথা না, কিন্তু খুব অনুপ্রেরণাময় একটা বক্তব্য রাখলেন। কি নিয়ে, শিক্ষা নিয়ে। তাহলে কোনো কিছুর সম্পর্কে বা বিষয় হলে কি হবে, অ্যাবাউট হয়, তাই না? অ্যাবাউট এডুকেশন, অথবা শিক্ষার উপরে তিনি বক্তব্য রাখলেন, অন এডুকেশন, সেটাও হয়। জি নাম্বারে আসি, হি অ্যাডভাইজ দি স্টুডেন্টস, তিনি পরামর্শ দিলেন শিক্ষার্থীদেরকে, টু বি রেগুলার ড্যাশ দ্য ক্লাস। কি হবে, ক্লাসের মধ্যে, ক্লাসের ভিতরে একটু নিয়মিত হও, ফাঁকিবাজি কমাও, তাই না? তাহলে কি হবে, রেগুলার ইন দ্য ক্লাস। অ্যান্ড অ্যাটেন্টিভ, আমরা কি জানি, অ্যাটেন্টিভের সাথে টু হয়, ইনজুরিয়াসের সাথে টু হয়। তোমরা যদি যাও টু শব্দটার সাথে যে বক্স ছিল সেখানে দেখবে অ্যাটেন্টিভ শব্দটা আছে। আচ্ছা, অ্যান্ড টেক পার্ট, আই নাম্বারে যদি আসি, এই যে টেক পার্ট ইন মানে হলো অংশগ্রহণ করা, কেমন? এটার ফ্রেজাল ভার্ব আমরা মনে রাখবো, অংশগ্রহণ করা মানে হলো টেক পার্ট ইন দ্য মুভমেন্ট ড্যাশ ইলিটারেসি। তার মানে কি হবে, অশিক্ষা, সেটার বিরুদ্ধে তোমরা আন্দোলনে অংশগ্রহণ করো। বিরুদ্ধে ইংরেজি কি, এগেইনস্ট। তাহলে চলো তো একটু দেখি, মনে হয় আমরা মোটামুটি সবই পেরেছি, তাই না? হয়তো একটা দুইটা একটু কনফিউশন বা ভুল থাকতে পারে, বাট খুব একটা ভুল থাকার কথা না। কেন? কারণ হলো বোর্ডে খুব আহামরি কঠিন কিন্তু কোনোদিনও দেয় না, মোটামুটি তোমাদের পারার মধ্যেই দিবে। কেমন, খেয়াল করে দেখো যে আমরা অ্যাট, অন, ইন শিখলাম একটা, তারপর দুইটা, তিনটা, চারটা, 10টার মধ্যে 4টায় কিন্তু অ্যাট, অন, ইন এই নিয়মগুলো থেকেই চলে আসছে। একেবারে সি নাম্বারে আফটার হলো না কেন? এটাও সুন্দর বলেছো, সি নাম্বারে তুমি বলতে পারতা স্টার্টেড আফটার দ্য রিসাইটেশন, কিন্তু তুমি খেয়াল করে দেখো কোরআন তেলাওয়াত তো অনুষ্ঠানেরই একটা অংশ, এমন কিন্তু বলে নাই যে কোরআন তেলাওয়াতটা আলাদা, ওইটা শেষ হলো তারপর অনুষ্ঠান শুরু হলো, এই জন্য আফটার হয় নাই। বুঝতে পেরেছো? এখানে বলেছে কোরআন তেলাওয়াতের সাথে শুরু হলো, কোরআন তেলাওয়াতটা অনুষ্ঠানের শুরুর অংশ, তাই না? তাহলে কি হবে, স্টার্ট উইথটাই বেটার হবে। আই নাম্বারে অফ কেন হবে না? এই যে বললাম টেক পার্ট ইন, এইটা মিলে একটা ফ্রেজাল ভার্ব, এটার মানে হলো অংশগ্রহণ করা, এই জন্য টেক পার্ট অফ না, টেক পার্ট ইন বলছে। কেমন, যদি তুমি বলতা বিকাম আ পার্ট অফ মুভমেন্ট, যে তুমি ভাই আন্দোলনের অংশ হও, বিকাম আ পার্ট অফ মুভমেন্ট, তখন পার্ট অফ বলতা। এরা বলছে টেক পার্ট, তুমি অংশ নাও, তাই না? সি নাম্বারে ফ্রম কেন হলো না? স্টার্টেড ফ্রম দ্য রিসাইটেশন, মানে তোমাকে বলছো যে কোরআন তেলাওয়াতের
কোরআন তেলাওয়াত থেকে অনুষ্ঠান হয়, এটা কি আসলে সেন্টেন্সটা ঠিক মতো হলো না কিন্তু, তাই না? আই নাম্বারে ইনটু দিলে হতো না? না, রেগুলার ইনটু দ্য ক্লাস আসলে হয় না। কেমন রেগুলার ইন দ্য ক্লাস? সি তে বাই হবে না, স্টারের বাই দ্য রেসাইটেশন? না, মানে আমি বুঝতে পারছি তোমাদের মনে হচ্ছে এটা কেন হলো না, ওইটা কেন হলো না, এটা থাকবেই, কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটু ঝামেলা, মানে সবকিছু রুলস দিয়ে হয় না। এখন আমি কিভাবে বলছি এটা হবে কি ওইটা হবে না? প্র্যাকটিস করতে করতে কমন সেন্স। কেমন? তুমি যদি যাও দেখবে যে উইথ শব্দটার সাথে অনেকগুলো এরকম বক্সের মধ্যে দেয়া আছে, দেখবে স্টার্ট এর সাথে উইথ লেখা। যেমন আমি ছোটবেলায় খুব কনফিউজড হতাম, এক্সেল মানে কি কোনো কিছুতে দক্ষ হওয়া। তাহলে আমরা কি বলতে পারি? হি এক্সেলড অ্যাট মিউজিক, সে সঙ্গীতে দক্ষ, এটাই তো কমন সেন্স বলে, কিন্তু না, এক্সেলের সাথে ইন বসে, তো ইট ডিডন্ট মেক এনি সেন্স যে সে মিউজিকের ভিতরে দক্ষ আবার কি, কিন্তু এটাই হয়। এই জন্যই যে কনফিউশনটা কখন বেশি ক্লিয়ার হবে জানো? ওই যে প্রত্যেকটা টু এর সাথে ফ্রম এর সাথে বক্স দেয়া আছে না, ওগুলো একটু পড়লে। তা নিয়ে যেরকম বলছি সবগুলোই মনে হয় হবে জোস। এই যে অনেকখানে আজান দিয়ে দিচ্ছে, আমাদের কিন্তু সময় নাই একেবারেই। আমরা কমেন্টটা একটু বন্ধ করে দেই, ঝটপট অল্প একটু বাকি আছে, আমরা একটু দেখে ফেলি। হ্যাঁ, থ্রু মানে কি আমরা জানি? কোনো কিছুর মধ্য দিয়ে। আমরা কমেন্টটাকে বন্ধ রেখেছি। আচ্ছা, অ্যাক্রস মানে হলো আড়াআড়ি ভাবে, দুটা মানে কিন্তু মধ্য দিয়ে যাও, বা হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ধরো তুমি আছো পয়েন্ট এ তে, আমি আছি পয়েন্ট বি তে। আমি যদি সোজাসুজি চলে যাই, ক্রস করে গেলাম, কেমন? আবার ধরো আমি সোজাও যেতে পারি, আবার এখানে আমার মামার বাসা, এখানে আমার বন্ধুর বাসা করে তারপর এখানে গেলাম, সেটাও কিন্তু মধ্য দিয়ে গেলাম, কিন্তু সোজাসুজি গেলাম না। যেতে পারি, নাও যেতে পারি, সেটা হলো থ্রু। থ্রু বললে তুমি সরাসরিও হতে পারে, আঁকা বাঁকাও হতে পারে, বাট অ্যাক্রস বললে সাধারণত সরাসরি সোজাসুজি হয়। এবং সেই জন্য রাস্তা ক্রসিং এর ক্ষেত্রে অ্যাক্রস ইউজ করে, তাই না? রাস্তা আমরা ক্রস করি কেন? রাস্তা মাঝখানে আমরা নাচতে নাচতে যাই না, আমরা চেষ্টা করি সোজাসুজি যাওয়ার। এখন তুমি যদি ভাবো যে এখান থেকে ডিগবাজি একটা দিয়ে এখানে গড়াগড়ি খেয়ে ওখানে একটা লাফ দিয়ে তারপর যাবা, তাহলে অ্যাক্সিডেন্টের রিস্কটা বেশি থাকে। রাস্তা ক্রস করি সোজা, বাস্তবে সোজা পারি না, একটা গাড়ি ধাক্কা মারে, একটা সিএনজি ঘাড়ে উঠে আসে, চেষ্টা করি সোজা যাওয়ার। তাহলে অ্যাক্রসটা হলো রাস্তা পারাপারের ক্ষেত্রে মূলত ব্যবহৃত হয়, বা একদম সোজাসুজি বুঝাতে। আর থ্রুটাকে মধ্য দিয়ে। কেমন? আচ্ছা, এইবার লাস্ট পোল কোয়েশ্চেন ফর টুডে, দেখি তো কি অবস্থা আমাদের। এটা অনেকেই ভুল করব, কোনো সমস্যা নাই, কেমন? কারণ এটার মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো। আচ্ছা, আমি একটু বুঝিয়ে দিই জিনিসগুলা। লুকের সাথে অনেকগুলা হতে পারে। লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। লোকের সাথে যখন অ্যাড হয়, কারোর দিকে তাকানো বোঝানো হচ্ছে। আবার একটা ডায়ালগ আছে, ওয়ে লুকিং ফর শত্রুজ। তাহলে কি লুক ফর মানে হলো কিছু একটা খোঁজা। হ্যাঁ, যে ভাই আমার শত্রু খুঁজে বেড়াচ্ছি, মানে ইংরেজি এনিমি এটা পারি না, এজন্য লুকিং ফর শত্রু সরাসরি। আচ্ছা, লুক ইনটু, এটার মানে কি? তোমাকে এসে বললো যে ভাই দোষটা ও করছে, ঠিক আছে, কিন্তু তুমি গভীরে গিয়ে তলিয়ে দেখলা, ভিতরেই ঢুকে দেখলা যে আসলে এ না ও করছে। কিভাবে বলছিলাম? তদন্ত করার মাধ্যমে, ভিতরে ঢুকে দেখা। লুক ইনটু মানে তদন্ত করা। কেমন? আর এখানে কোনটা হবে? ডিকশনারিতে যখন আমরা দেখি তখন লুক আপ। কেমন? লুক আপ, এই যে সবগুলো এখানে লিখে দেয়া আছে, লুক ফর খোঁজা, লুক এট তাকানো, লুক ইনটু তদন্ত করা, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, সেগুলো বাদ দাও। লুক থ্রুটা খুব কখনোই খুব একটা আসে না। লুক আপ টুটা আসে, যে কাউকে সম্মান করা, কারোর মধ্যে হতে চাওয়া। আর আমাদের যেটা ছিল লুক আপ, মানে ডিকশনারিতে শব্দ খোঁজা। দেখি তো কয়জন পারলাম। আরে জোস, ফাটায় ফেলছে পোলাপাইন, এত বাজে রেজাল্ট। হ্যাঁ, সাবিত জোস, পুরো ক্লাসে ফাটায় ফেলছে সে। তানিশা, প্রমি, তাজ, ফারিহা, ওর নামও কয়েকবার দেখেছি, রাকিব, ফাহিম, শাহরিয়ার, রুফায়দা এন্ড জয়িতা, কনগ্রাচুলেশনস। মানে শ্রোতায় ভাষায় 737 জন পারছে, আমি তো অবাক হয়ে গেছি, না 73 জন পারছে। ও ওকে,
ঠিক আছে, কোনো সমস্যা নাই ভুল করলে। কারণটা কি, এই ভুলটা থেকে আমরা শিখলাম, আমরা জানলাম যে লুকের সাথে এতগুলো শব্দ হতে পারে, প্রিপোজিশন, অর্থগুলো পুরো ভিন্ন হয়ে গেল। তাই লুক থ্রুটা বাদ দাও, বাট বাকি যেগুলো আছে এগুলো কিন্তু আসলেই পরীক্ষা আসার মতো, বিশেষ করে লুক ইনটু আর লুক আপ। কারণ লুক অ্যাট আর লুক ফর তুমি এমনিই পারবা, কিন্তু লুক ইনটু যে তদন্ত তুমি নাও জানতে পারো, লুক আপ যে ডিকশনারিতে শব্দ খুঁজে নাও জানতে পারো, এখন জেনে গেলা। আমি জানি যে অনেকখানি আজান হচ্ছে, আমরা ক্লাসটা এখনই শেষ করে দিব। লাস্ট একটা এক্সারসাইজ, কেমন? এটা অবশ্যই বোর্ডে একটা এক্সারসাইজ, ওয়ান লাস্ট টাইম আমরা একটু দেখি। দেখতে পাচ্ছি চিটাগং বোর্ডে 2022-এ এসেছে। আমরা যদি এইটা মোটামুটি পারি, তাহলে ধরে নেওয়া যায় যে ভাই আমাদের আর ভয় নেই, আমরা এক্সামে ভালোই করব। কেমন? দ্য মুন ইজ এ ভেরি ফ্যামিলিয়ার ফিগার, খুব পরিচিত একটা জিনিস। কার কাছে? আমাদের কাছে। টু হবে, কেমন? ফ্যামিলিয়ারের সাথে টু হয়। টু শব্দটাই দেখবা যে বক্সের মধ্যে ফ্যামিলিয়ারও আছে, যে আমাদের কাছে পরিচিত। বি নাম্বারে আসি। সে অ্যাওয়েকেন্স, জাগিয়ে তুলে, আ ফিলিং ড্যাশ লাভ, কি হবে? ফিলিং অফ লাভ, তাই না? অ্যান্ড টেন্ডারনেস, একটা কমনীয়তা, হ্যাঁ, খুব ভালো লাগা, খুব নরম একটা অনুভূতি। কিসের ভিতরে? হৃদয়ের ভিতরে, তাই না? ভিতরে কি হবে? ইন আওয়ার হার্টস। ইভেন ইনফ্যান্টস, ছোট্ট শিশু, ইন আর্মস, যারা কি থাকে? একদম কোলের মধ্যে থাকে। স্ট্রেচ, বাড়িয়ে দেয়া, এর সাথে সবসময় স্ট্রেচের সাথে আউট হয়। হাত বাড়িয়ে দাও মানে কি? বাইরের দিকে কিন্তু বাড়িয়ে দেয়। স্ট্রেচ আউট দেয়ার হ্যান্ডস, কেমন? এখানে স্ট্রেচ আপ হবে না, আউট হয়, এটা মাথায় রাখবে, স্ট্রেচের সাথে আউট হয়। টু গ্রাস্প, ধরে ফেলা, দিস বিউটিফুল থিং, ধরতে চায় তারা। নর ইজ হার অ্যাপিল কনফাইন্ড, তার আবেদনটা শুধুমাত্র সীমাবদ্ধ না, অনলি, তারপর কি হবে? পারি আমরা? খেয়াল করে দেখবা, কনফাইন শব্দটা ইনের সাথেও আছে, টু এর সাথেও আছে। আজকের ক্লাসে টু এর সাথে যে বক্সটা, ইনের সাথে বক্সটা দুখানেই আছে। একটু খেয়াল করে দেখতে হবে, কেমন? এই কাজগুলো একটু করতে হবে, ঠিক আছে? কনফাইন টু চিলড্রেন, অর্থাৎ শিশুদের কাছে শুধুমাত্র সীমাবদ্ধ নয়। এভার সিন্স দ্য স্ট্রিং অফ পোয়েটিক ফ্যাকাল্টি ইন ম্যান, খুব কঠিন কঠিন শব্দ, তাই না? মানে কি? ফ্যাকাল্টি মানে একটা বিষয়, সো মানুষের ভিতরে যে কাব্যিক যে বিষয়টা আছে, সেটা স্ট্রিং মানে কি? সেটা সেই ধারাটা, যে ঝর্ণাটা। She has furnished a theme dash poets and artists, এখানে কি হবে? a theme for বলতে পারি কবিদের জন্য, শিল্পীদের জন্য। সে একটা ফার্নিচার মানে কি? ফার্নিশ করা, সাজিয়ে তুলেছে, হ্যাঁ, খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে, একটা কাব্যিকতা। The moon has no light dash her own, চাঁদের নিজের কোনো আলো নেই, তাই না? of her own, তাই না? আমরা বলি না যে দিস পেন ইজ অফ মাইন, এই কলমটা আমার। ওর আলো থাকলে বলতো দিস ইজ অফ হার লাইট, লাইট নাই, নো লাইট অফ হার ওন। তারপর আমরা এইচ নাম্বারে আসি। দ্য সফট সিলভারি ব্রাইটনেস, যে খুব সুন্দর রূপার মতো যে রূপালী আলো, হুইচ ফর্মস আর প্রিন্সিপাল চার্মস, তার যে মূল যে আকর্ষণটা গড়ে তোলে আমাদের কাছে, ইজ বরোড, ধার করেছে, সোললি, কোত্থেকে? ফ্রম দ্য লাইট অফ দ্য সান, সূর্যের আলো থেকে বা হতে সে ধার করেছে। ইফ এ গো আউট অন আ ক্লিয়ার নাইট, যদি আমরা বাইরে যাই, মনে আছে গো অন মানে কি? আগানো, গো আউট মানে বাইরে যাওয়া, ঘুরতে যাওয়া, তাই না? উই ক্যান লুক ড্যাশ দ্য ম্যাজিক অফ মুনলাইট, কোনো কিছু খোঁজা, লুক ফর, তাই না? আমরা চাঁদের আলোতে যে জাদুময় সুন্দর সেটা খুঁজতে পারি। ইট ইজ অফেন ডিফিকাল্ট ফর আস, তাই না? ডিফিকাল্টের সাথে ফর হয়। টু রিয়েলাইজ দ্য মুন ইজ শাইনিং ইন বরোড ফেদার্স, মানে নিজের তো আর, মানে ওই ময়ূরের যেরকম পাখা থাকে সৌন্দর্য নিজের তো নাই, সো কাক যেরকম ময়ূরের থেকে পাখা নিয়ে সাজতে চায়, সেরকম চাঁদ হচ্ছে সূর্যের থেকে আলো নিয়ে সাজতে চায়। সো গাইস, হোয়াট ডু ইউ থিংক? এর সি নাম্বারটা হয় নাই, আচ্ছা টু হয় না সিতে? টু আওয়ার হার্ট না, মানে আমাদের হৃদয়ের দিকে ভালোবাসা দেয় না, হৃদয়ের মধ্যে ভালোবাসা দেয়, বলো তো? অবশ্যই মধ্যে ভালোবাসা জাগিয়ে তুলে, অ্যাওয়েকেন, সেটা বেটার না? তাহলে কমন সেন্স কি বলো? অবশ্যই সিতে ইন হলেই ভালো। তাহলে বেশিরভাগ কিন্তু বেশ ভালোই পারতেছে, আর দু একজন কিছুই পারতেছে না, খুবই মজা। আচ্ছা,
এই নাম্বারে কি হবে না কেন, ফর কেন? হ্যাঁ বুঝি, সি তো অফ হয় না, এটাতে এটা হয় না, ওইটাতে ওইটা হয় না। কি করতে হবে? এই যে যারা এতে কনফিউজ, এই পিপিটিটায় যাবা, দেখবা টু এর সাথে একটা বক্সে যে শব্দগুলা কনফাইন লেখা আছে, অর্থটাও লেখা আছে কি অর্থে কনফাইনের সাথে ইন হয় অথবা টু হয়, নিজে একটু খুঁজে বের করবা। তখন দেখবা যে এখানে অফ কেন হলো না, ফর কেন হলো না, ক্লিয়ার হয়ে যাবে। স্ট্রেচের সাথে আউট হয়, কেমন এইভাবে আমরা একটু বের করে ফেলবো। সো পোলাপাইন, আমরা তাহলে একটা হোমওয়ার্ক দেই। অবশ্যই কি করবা, এইটা সলভ করে গ্রুপে দিবা। এটাও কিন্তু একটা বোর্ড কোয়েশ্চেন না, এটা বোর্ড কোয়েশ্চেন না, কারণ তাহলে তোমরা আবার ইজিলি বের করে ফেলো। সো এটা খুব ঘেটে ঘুটে বের করা হয়েছে। এটা স্ক্রিনশট নাও অথবা ক্লাস শেষে পিপিটি থেকে নাও, অবশ্যই অবশ্যই সলভ করে গ্রুপে পোস্ট করবা। খুবই ভালো হয় নামাজটা পড়েই, এটা করতে 5 মিনিটও লাগবে না, সলভ করে তুমি ছবি তুলে রাখো বা গ্রুপে পোস্টটা করেই দাও, কারণ পরের জন্য জমায় রাখলে পরে কিন্তু দেওয়া হবে না। কেমন? তাহলে কি করতে হবে, আজকে ক্লাস কিন্তু পড়া শেষ হইয়াও হইল না শেষ, আমাদের একটু প্র্যাকটিস করতে হবে, তাই না? এখন ক্লাসটা শেষ করে দেই, সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম এন্ড আল্লাহ হাফেজ।